এসো গল্প করি প্রাইম, হারিয়ে যাওয়া গল্প আরও একবার। মানুষ কি চায়, উন্নতি না আনন্দ? উন্নতি করে কি হবে যদি তাতে আনন্দই না থাকে? আমি এমন কত লোকের কথা জানি যারা জীবনে উন্নতি করেছে বটে, কিন্তু আনন্দকে হারিয়েছে। অতিরিক্ত ভোগে মনোবৃত্তির ধার ক্ষয়ে ক্ষয়ে ভোঁতা হয়ে গিয়েছে। এখন আর কিছুতেই তেমন আনন্দ পায় না। জীবন তাদের কাছে একঘেয়ে, একরঙা, অর্থহীন। মনের শান বাঁধানো পুকুরে রস ঢুকতে পায় না। জীবন তাদের কাছে বড়ই একাকী, বড়ই নির্জন। নমস্কার, আমরা এসো গল্প করি, আর আপনি শুনছেন এসো গল্প করি প্রাইম। আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস আরণ্যক। উপন্যাসটি দীর্ঘায়তন হওয়ায় আমরা এটিকে কয়েকটি খণ্ডে বিভক্ত করেছি। আজ শুনবেন তারই প্রথম পর্ব। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি আরণ্যক। সমস্ত দিন অফিসের হাড় ভাঙা খাটুনির পরে গড়ের মাঠে ফোর্টের গাছ ঘেঁষে বসেছিলাম। কাছেই একটা বাদাম গাছ। সেখানে চুপ করে খানিকটা বসে বাদাম গাছটার সামনে ফোর্টের পরীক্ষার ঢেউ খেলানো জমিটা দেখে হঠাৎ মনে হলো যেন লবটুলিয়ার উত্তর সীমানায় সরস্বতী কুণ্ডির ধারে সন্ধেবেলায় বসে আছি। পরক্ষণেই পলাশী গেটের পথে মোটর হর্নের আওয়াজে সে ভ্রম খুঁজে গেল। অনেক দিনের কথা হলেও কালকের বলেই মনে হয়। কলকাতা শহরের হইচই কর্মকোলাহলের মধ্যে অহরহ ডুবে থেকে এখন যখন সেই লবটুলিয়া অরণ্য বা সেই তিমিরময়ী স্তব্ধ রাত্রি, ধু ধু ঝাউবন, কাশবনের চর কিংবা রৌদ্রমাখা দুপুরের প্রান্তরে ফুটন্ত রক্তপলাশের ঘন অরণ্যের কথা ভাবি, তখন মনে হয় যেন কোনো অবসর দিনে সন্ধ্যের শেষে ঘুমের ঘোরেই এক সৌন্দর্য ভরা জগতের স্বপ্ন দেখেছিলাম। পৃথিবীতে তেমন দেশ যেন আর কোথাও নেই। শুধু বনপ্রান্তর নয়, কত ধরনের মানুষ দেখেছিলাম। কুন্তা, মোসাম্মদ কুন্তার কথা মনে হয়। এখনো যেন সুঁঠিয়া বৈহারের বিস্তীর্ণ বন্য কুলের জঙ্গলে সেই দরিদ্র মেয়েটি তার ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে বন্য কুল সংগ্রহ করে তার দৈনন্দিন সংসার যাত্রার ব্যবস্থায় ব্যস্ত। নয়তো জ্যোৎস্না ভরা গভীর শীতের রাতে সে আমার পাতের ভাত নেবার আশায় আজমাবাদ কাছারির প্রাঙ্গণের এক কোণে ইঁদারাটার কাছে দাঁড়িয়ে আছে। মনে পড়ে ধাতুরিয়ার কথা, নাটুয়া বালক ধাতুরিয়া। দক্ষিণ দেশে ধরমপুর পরগনার ফসল মারা যাওয়াতে ধাতুরিয়া নিচে গিয়ে পেটের ভাত জোগাড় করতে এসেছিল। লবটুলিয়া অঞ্চলের জনবিরল বন্য গ্রামগুলিতে চীনা ঘাসের দানা ভাজা আর আখের গুড় খেতে পেয়ে কি খুশির হাসি দেখেছিলাম তার মুখে। কোঁকড়া কোঁকড়া চুল, ডাগর দুই চোখ, একটু মেয়েলি ধরনের ভাবভঙ্গি। বছর 13-14 বয়সের সুশ্রী ছেলেটি। সংসারে তার বাপ নেই, মা নেই, কেউ কোথাও নেই। তাই সেই অল্প বয়সেই তাকে নিজের চেষ্টা নিজেকেই দেখতে হয়। হয়তো সংসারের স্রোতে আবার কোথায় ভেসে গেল। মনে পড়ে সরল মহাজন ধাওতাল সাহুকে। আমার খড়ের বাংলোর কোণটাতে বসে সে বড় বড় সুপারি জাঁতি দিয়ে কাটছে। গভীর জঙ্গলের মধ্যে ছোট্ট কুঁড়ে ঘরের ধারে বসে দরিদ্র ব্রাহ্মণ রাজু পাঁড়ে 3টি মহিষ চড়াচ্ছে আর আপন মনে গান করছে। মহালিখারূপের পাহাড়ের পাদদেশে বিশাল বনপ্রান্তরে বসন্ত নেমেছে।
লবটুলিয়া বৈহারের সর্বত্র হলুদ রঙের গোলগুলি ফুলের মেলা। দ্বীপ্রহরে তাম্রাভ রৌদ্রদগ্ধ দিগন্ত যেন বালির ঝড়ে ঝাপসা। রাতে দূরে মহালিখারূপের পাহাড়ে যেন আগুনের মালা দেখা যায়। শালবনে কারা যেন আগুন দিয়েছে। কত অতি দরিদ্র বালক বালিকা, নরনারী, কত দুর্দান্ত প্রকৃতির মহাজন, গায়ক, কাঠুরে, ভিখারি বিচিত্র জীবনযাত্রার সঙ্গে পরিচয় হয়েছিল। মোহনপুরা রিজার্ভ ফরেস্টের মধ্যে গভীর রাত্রে বন্য মহিষ শিকার করতে গিয়ে ডালপালা ঢাকা গর্তের ধারে বিরাট কায় বন্য মহিষের দেবতাকে তারা দেখতে পেয়েছিল। সে গল্প আমায় শুনিয়েছিল তারা। এদের কথাই বলবো। যে পথে সভ্য মানুষের চলাচলটা কম, কত অদ্ভুত জীবনধারা স্রোত আপন মনে উপল বিকীর্ণ নদী খাত দিয়ে ঝিরঝির করে বয়ে চলে যে পথে, তাদের সঙ্গে পরিচয়ের স্মৃতি আজও ভুলে উঠতে পারিনি। কিন্তু আমার এই স্মৃতি আনন্দের নয়, দুঃখের। এই স্বচ্ছন্দ প্রকৃতির লীলাভূমি আমার হাতেই বিনষ্ট হয়েছিল। বনের দেবতারা সেজন্য আমায় কখনো ক্ষমা করবেন না তা জানি। নিজের অপরাধের কথা নিজের মুখে বললে অপরাধের ভার শুনেছি লঘু হয়ে যায়। তাই এই কাহিনীর অবতারণা। পনেরো 16 বছর আগেকার কথা। বিএ পাশ করে কলকাতায় বসে আছি। বহু জায়গায় ঘুরেও চাকরি পাওয়া গেল না। মেসে অনেক দিন ধরে আছি, তাই নিতান্ত তাড়িয়ে দেয় না। কিন্তু তাগাদার ওপর তাগাদা দিয়ে মেসের ম্যানেজার অস্থির করে তুলেছে। মেসে প্রতিমা গড়িয়ে পুজো হচ্ছে, ধুমধামও মন্দ নয়। সকালে উঠে ভাবছি আজ সব বন্ধ। দু একটা জায়গায় একটু আশা দিয়েছিল, তা আজ আর কোথাও যাওয়া খুব একটা কাজের হবে না। বরং তার চেয়ে ঘুরে ঘুরে ঠাকুর দেখে বেড়াই। মেসের চাকর জগন্নাথ এমন সময় এক টুকরো কাগজ হাতে দিয়ে গেল। পড়ে দেখলাম ম্যানেজারের লেখা তাগাদার চিঠি। আজ মেসে পুজো উপলক্ষে ভালো খাবার দাবারের ব্যবস্থা হয়েছে। আমার কাছে 2 মাসের টাকা বাকি। আমি যেন চাকরের হাতে অন্তত 10টি টাকা দিই, অন্যথা কাল থেকে খাবার জন্য আমায় অন্যত্র ব্যবস্থা করতে হবে। কথাটা খুবই ন্যায্য বটে, কিন্তু আমার সম্বল মোটে 2টি টাকা আর কয়খানা পয়সা। কোনো জবাব না দিয়েই মেস থেকে বের হলাম। পাড়ার নানা স্থানে পুজোর বাজনা বাজছে। ছেলেমেয়েরা গলির মোড়ে দাঁড়িয়ে গোলমাল করছে। অভয় ময়রার খাবারের দোকানে অনেক রকম নতুন খাবার থালায় সাজানো। বড় রাস্তার ওপারে কলেজ হস্টেলের ফটকে নহবত বসেছে। বাজার থেকে দলে দলে লোক ফুলের মালা ও পূজার উপকরণ কিনে নিয়ে ফিরছে। ভাবলাম কোথায় যাওয়া যায়। আজ 1 বছরের উপরে হলো জোড়াসাঁকো স্কুলের চাকরি ছেড়ে দিয়ে বসে আছে, অথবা ঠিক বসে নেই। চাকরির খোঁজে হেন মার্চেন্ট অফিস নেই, হেন স্কুল নেই, হেন খবরের কাগজের আপিস নেই, হেন বড় লোকের বাড়িও নেই যেখানে অন্তত 10 বার না হাঁটাহাঁটি করেছি। কিন্তু সকলেরই এক কথা, চাকরি খালি নেই। এইসবই ভাবছি, হঠাৎ পথে সতীশের সঙ্গে দেখা। সতীশের সঙ্গে হিন্দু হস্টেলে একসঙ্গে থাকতাম। বর্তমানে সে আলিপুরের উকিল। বিশেষ কিছু হয় বলে মনে হয় না। বালিগঞ্জের ওদিকে কোথায় একটা টিউশনি আছে, সেটাই আপাতত সংসার সমুদ্রে তার পক্ষে ভেলার কাজ করছে। আর আমার ভেলা তো দূরের কথা, একখানা মাস্তুল ভাঙা কাঠও নেই। যত দূর হাবুডুবু খাওয়া যায় তা খাচ্ছি। সতীশকে দেখে আপাতত সে কথা ভুলে গেলাম। কলেজে পড়বার সময়, আজ প্রায় 5-6 বছর আগেকার কথা, আমোদ পেলে আর কিছুই চাইতাম না। এখনো দেখলাম সেই মনের ভাব কাটেনি।
হিন্দু হস্টেলে ঠাকুর দেখতে গিয়ে সেখানে মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ পেলাম, কারণ আমাদের দেশের অনেক পরিচিত ছেলে এখানেই থাকে। তারা কিছুতেই আসতে দিতে চাইল না। বললাম, আহা, বিকেলে জলসা হবে তো, এখন কি, আমি মেস থেকে খেয়ে আসবোক্ষণ। তারা সে কথায় কর্ণপাত করল না। অবশ্য কর্ণপাত করলে আমাকে সরস্বতী পুজোর দিনটা উপবাসেই কাটিয়ে দিতে হতো। ম্যানেজারের অমন কড়া চিঠির পরে আমি গিয়ে মেসের লুচি পায়েসের ভোজ খেতে কখনোই পারতাম না, বিশেষ করে যখন একটা টাকাও দিইনি। এই বেশ হলো, পেট ভরে নিমন্ত্রণ খেয়ে বৈকালে জলসার আসরে গিয়ে বসলাম। আবার 3 বছর পূর্বের ছাত্রজীবনের উল্লাস যেন ফিরে আসলো। এই সময় কে মনে রাখে চাকরি পেলাম কি পেলাম না, মেসের ম্যানেজার মুখ হাঁড়ি করে বসে আছে কি নেই। ঠুমরি ও কীর্তনের সমুদ্রে তলিয়ে গিয়ে একরকম ভুলেই গেলাম যে দেনা মিটিয়ে দিতে না পারলে কাল সকাল থেকে বায়ুভক্ষণের ব্যবস্থা করতে হবে। জলসা যখন ভাঙল তখন রাত 11টা। অবিনাশের সঙ্গে আলাপ হলো। হিন্দু হস্টেলে থাকবার সময় সে আর আমি ডিবেটিং ক্লাবের সাই ছিলাম। একবার স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে আমরা সভাপতি করেছিলাম। বিষয় ছিল স্কুল কলেজে বাধ্যতামূলক ধর্মশিক্ষা প্রবর্তন করা উচিত। অবিনাশ প্রস্তাবকর্তা, আমি প্রতিবাদী পক্ষের নায়ক। উভয় পক্ষে তুমুল তর্কাতর্কির পর সভাপতি আমাদের পক্ষে মত দিলেন। সেই থেকে অবিনাশের সঙ্গে খুব বন্ধুত্ব হয়ে যায়। যদিও কলেজ থেকে বের হয়ে এই প্রথম আবার তার সঙ্গে দেখা সাক্ষাৎ। অবিনাশ বলল, চলো, আমার গাড়ি রয়েছে, তোমায় পৌঁছে দিই। শোনো, কাল হ্যারিংটন স্ট্রিটে আমার বাড়িতে চা খাবে বিকেল 4টের সময়, ভুলো না যেন। 33-2 লিখে রাখো তো, নোট বইতে লিখে রাখো। পরদিন খুঁজে হ্যারিংটন স্ট্রিট বের করলাম, বন্ধুর বাড়িও বের করলাম। বাড়ি খুব বড় নয়, তবে সামনে পেছনে বাগান, গেটে ভেস্টেরিয়া লতা ও নেপালি দারোয়ান, লাল সুরকির বাঁকা রাস্তা, রাস্তার এক ধারে সবুজ ঘাসের বন, অন্য ধারে বড় বড় মুকুন্দ চাপা ও আম গাছ। গাড়ি বারান্দায় বড় একখানা মোটর গাড়ি। বড় লোকের বাড়ি নয় বলে ভুল করবার কোনো দিক থেকেই কোনো উপায় নেই। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই বসবার ঘর। অবিনাশ এসে আদর করে ঘরে বসালো এবং প্রায় সঙ্গে সঙ্গেই পুরাতন দিনের কথাবার্তায় আমরা দুজনেই মশগুল হয়ে গেলাম। অবিনাশের বাবা ময়নমোহন সিংহের একজন বড় জমিদার, কিন্তু সম্প্রতি কলকাতার বাড়িতে তারা কেউই নেই। অবিনাশের এক ভগ্নীর বিবাহ উপলক্ষে গত অগ্রহায়ণ মাসে তারা দেশে গিয়েছিলেন, এখনো কেউই আসেননি। এ কথা ও কথার পর অবিনাশ বলল, তুমি তো আইন পড়েছিলে না? হ্যাঁ, পাশও করেছি, কিন্তু ওকালতি করবার মতিগতি নেই। আমি ওই জোড়াসাঁকো স্কুলে মাস্টারি করতাম, সম্প্রতি বসেই আছি একরকম। ভাবছি মাস্টারিটা আর করব না, দেখি অন্য কোনো দিকে যদি 2-1 জায়গায় আশাও পেয়েছি। আশা পাওয়ার কথা সত্য নয়, কিন্তু অবিনাশ বড় লোকের ছেলে, মস্ত বড় এস্টেট ওদের। তার কাছে চাকরির উমেদারি করছি এটা না দেখায় তাই কথাটা বললাম। অবিনাশ একটুখানি ভেবে বলল, তোমার মতো একজন উপযুক্ত লোকের চাকরি পেতে দেরি হবে না অবশ্য। আমার একটা কথা আছে, বুঝলে। আমাদের একটা জঙ্গলমহল আছে পূর্ণিয়া জেলায়, প্রায় 20-30 হাজার বিঘে জমি। আমাদের সেখানে নায়েব আছে, কিন্তু তার উপর বিশ্বাস করে অত বড় জমি বন্দোবস্তের ভার দেওয়া চলে না। আমরা একজন উপযুক্ত লোক খুঁজছি, তুমি যাবে? কান অনেক সময় মানুষকে প্রবঞ্চনা করে জানতাম। অবিনাশ বলে কি, যে চাকরির খুঁজে আজ একটা গোটা বছর কলকাতার রাস্তাঘাট চষে বেরিয়েছি, চায়ের নিমন্ত্রণে সম্পূর্ণ অযাচিতভাবে
সেই চাকরির প্রস্তাব আপনা থেকেই সম্মুখে এসে উপস্থিত হলো। তবুও মান বজায় রাখতে হবে। অত্যন্ত সংযমের সঙ্গে মনের ভাব চেপে একরকম উদাসীনের মতোই বললাম, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি ভেবে বলবো। কাল আসো তো? এই ভাবি রেখে দাও, আমি বাবাকে আজই পত্র লিখতে বলছি। আমরা একজন বিশ্বাসী লোক খুঁজছি। এই জমিদারির ঘুণ কর্মচারী আমরা চাই না, তারা প্রায় চোর। তোমার মতো শিক্ষিত বুদ্ধিমান লোকের সেখানে দরকার। জঙ্গলমহল আমরা নতুন প্রজার সঙ্গে বন্দোবস্ত করব। 30,000 বিঘের জঙ্গল, অত দায়িত্বপূর্ণ কাজ কি যার তার হাতে ছেড়ে দেওয়া যায়? তোমার সঙ্গে তো আর আজকের আলাপ নয়, তোমার নাড়ি নক্ষত্র আমি জানি। তুমি রাজি হয়ে যাও, আমি এক্ষুনি বাবাকে লিখে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার আনিয়ে দিচ্ছি। কি করে চাকরি পেলাম তা বেশি বলবার দরকার নেই, কারণ এই গল্পের উদ্দেশ্য সম্পূর্ণ স্বতন্ত্র। সংক্ষেপে বলে রাখি, অবিনাশের বাড়ির চায়ের নিমন্ত্রণ খাবার 2 সপ্তাহ পরেই একদিন নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে BNW রেলওয়ের একটা ছোট্ট স্টেশনে নামলাম। শীতের বৈকাল, বিস্তীর্ণ প্রান্তরে ঘন ছায়া নেমেছে। দূরে বনশ্রেণীর মাথায় মাথায় অল্প অল্প কুয়াশা জমেছে। রেল লাইনের দুধারে মটর ক্ষেত। শীতল সান্ধ্য বাতাসে ও তাজা মটর শাকের স্নিগ্ধ সুগন্ধে কেমন যেন মনে হলো যে জীবন আরম্ভ করতে যাচ্ছি তা বড়ই নির্জন হবে। এই শীতের সন্ধ্যা যেমন নির্জন এই উদাস প্রান্তর আর ওই দূরের নীলবর্ণ বনশ্রেণী ঠিক সেই রকম। গরুর গাড়িতে প্রায় 15-16 ক্রোশ চললাম সারা রাত্রি ধরে। ছইয়ের মধ্যে কলকাতা থেকে আনিত কম্বল, র‍্যাগ ইত্যাদি শীতে জল হয়ে গেল। কে জানত এইসব অঞ্চলে এত ভয়ানক শীত? সকালে রৌদ্র যখন উঠেছে তখনও পথ চলছি। প্রাকৃতিক দৃশ্য অন্য মূর্তি পরিগ্রহ করেছে। ক্ষেত খামার নেই, বস্তি লোকালয়ও বড় একটা দেখা যায় না। কেবল ছোট বড় বন, কোথাও ঘন কোথাও পাতলা, মাঝে মাঝে মুক্ত প্রান্তর, কিন্তু তাতে ফসলের আবাদ নেই। কাছারিতে পৌঁছলাম বেলা 10টার সময়। জঙ্গলের মধ্যে প্রায় 10-15 বিঘা জমি পরিষ্কার করে কতগুলি খড়ের ঘর, জঙ্গলেরই কাঠ, বাঁশ ও খড় দিয়ে তৈরি ঘরে শুকনো ঘাস ও বন ঝাউয়ের সরু গুঁড়ির বেড়া, তার ওপর কিছুটা মাটি লেপা। ঘরগুলি নতুন তৈরি। ঘরের মধ্যে ঢুকেই টাটকা কাটা খড়, আধ কাঁচা ঘাস ও বাঁশের গন্ধ পাওয়া গেল। জিজ্ঞাসা করে জানলাম আগে জঙ্গলের ওই দিকে কোথায় কাছারি ছিল, কিন্তু শীতকালে সেখানে জলাভাব হওয়ায় এই ঘর নতুন বাঁধা হয়েছে। কারণ পাশেই একটা ঝর্ণা থাকায় এখানে জলের কষ্টটা নেই। জীবনের বেশিরভাগ সময়টা কলকাতাতেই কাটিয়েছি। বন্ধু বান্ধবদের সঙ্গে লাইব্রেরি, থিয়েটার, সিনেমা, গানের আড্ডা, এসব ভিন্ন জীবন কল্পনাও করতে পারি না। এই অবস্থায় চাকরির কয়েকটি টাকার খাতিরে যেখানে এসে পড়লাম, এত নির্জন স্থানের কল্পনাও কোনোদিন করিনি। দিনের পর দিন যায়, পূর্বাকাশে সূর্যের উদয় দেখি দূরের পাহাড় ও জঙ্গলের মাথায়। আবার সন্ধ্যায় সমগ্র ঝাউবন ও দীর্ঘ ঘাসের বনশীর্ষ সিঁদুর রঙে রাঙিয়ে সূর্যকে ডুবে যেতে দেখি। এর মধ্যে শীতকালের যে 11 ঘন্টা ব্যাপী দিন, তা যেন খাঁ খাঁ করে শূন্য। কি করে তা ফুরোবে, প্রথম সেটাই হলো আমার পক্ষে মহা সমস্যার। কাজকর্ম করলে অনেক কিছুই করা যায় বটে, কিন্তু আমি নিতান্ত নব আগন্তুক। এখনো ভালো করে এখানকার লোকের ভাষা পর্যন্ত বুঝতে পারি না। কাজের কোনো বিলি ব্যবস্থাও করতে পারি না। নিজের ঘরে বসে বসে যে কয়খানি বই সঙ্গে এনেছিলাম তা পড়েই কোনো রকমে দিন কাটাচ্ছি। কাছারিতে লোকজন যারা আসে তারা নিতান্তই বর্বর। না বোঝে তারা আমার কথা,
না আমি ভালো করে বুঝি তাদের কথা। প্রথম দিন 10 যে কি কষ্টে কাটলো, কতবার মনে হলো চাকরির দরকার নেই, এখানে হাঁপিয়ে মরার চেয়ে আধ পেটা খেয়ে কলকাতায় থাকা ভালো। অবিনাশের অনুরোধে কি ভুলই যে করেছি এই জনহীন জঙ্গলে এসে। এই জীবন আমার জন্য নয়। রাত্রিতে নিজের ঘরে বসে এই সবই ভাবছি এমন সময় ঘরের দরজা ঠেলে কাছারির বৃদ্ধ মুহুরী গোষ্ঠ চক্রবর্তী প্রবেশ করলেন। এই একমাত্র লোক যার সঙ্গে বাংলা কথা বলে হাঁপ ছেড়ে বাঁচি। গোষ্ঠবাবু এখানে আছেন অন্তত 17-18 বছর। বর্ধমান জেলায় বনপাশ স্টেশনের কাছে কোন গ্রামে তার বাড়ি। বললাম, আরে বসুন গোষ্ঠবাবু। গোষ্ঠবাবু অন্য একখানা চেয়ারে বসলেন। বললেন, আপনাকে একটা কথা বলতে এলাম নিরিবিলি। এখানকার কোনো মানুষকে বিশ্বাস করবেন না। এ তো আপনার বাংলাদেশ নয়, লোকজন সব বড়ই খারাপ। আচ্ছা, তা বাংলাদেশের মানুষও যে সবাই খুব ভালো এমন তো নয় গোষ্ঠবাবু। আর সে আর আমার জানতে বাকি নেই ম্যানেজার বাবু। সেই দুঃখে আর ম্যালেরিয়ার তাড়নায় প্রথম এখানে আসি। প্রথম এসেই বড় কষ্ট হতো, এ জঙ্গলে মন হাঁপিয়ে উঠত। কিন্তু ব্যাপার কি জানেন, আজকাল এমন হয়েছে, দেশ তো দূরের কথা, পূর্ণিয়া কি পাটনায় কাজ করতে গিয়ে 2 দিনের বেশি 3 দিন টিকতে পারিনি। গোষ্ঠবাবুর মুখের দিকে সকৌতুকে চাইলাম। বলে কি লোকটা? জিজ্ঞেস করলাম, কেন থাকতে পারেন না কেন? জঙ্গলের জন্য মন হাঁপায় নাকি? গোষ্ঠবাবু আমার দিকে চেয়ে একটু হাসলেন। বললেন, ঠিকই তাই ম্যানেজার বাবু, আপনিও বুঝবেন। নতুন এসেছেন কলকাতা থেকে, কলকাতার জন্য মন উড়ু উড়ু করছে। বয়সটা আপনার কম, কিছুদিন থাকুন, তারপর দেখবেন। আচ্ছা, তা কি দেখব? জঙ্গলটা আপনাকে পেয়ে বসবে। কোনো গোলমাল কি লোকের ভিড় ক্রমশ আর আপনার ভালো লাগবে না। আমারও তো তাই হয়েছে মশাই। এই গত মাসে মুঙ্গের গিয়েছিলাম মকদ্দমার কাজে। কে বলি মনে হয় কবে এখান থেকে বেরোবো। মনে মনে ভাবলাম, ভগবান সে দুরবস্থার হাত থেকে আমায় উদ্ধার করুন। তার আগে চাকরিতে ইস্তফা দিয়ে কবে কলকাতা ফিরে গিয়েছি। গোষ্ঠবাবু বললেন, আচ্ছা, ওই বন্দুকটা রাত বেরাতে শিওরে শিওরে রেখে শোবেন। জায়গাটা ভালো নয়। এর আগে একবার কাছারিতে ডাকাতি হয়ে গিয়েছে। তবে আজকাল এখানে আর টাকা কড়ি থাকে না, এই যা কথা। বলেন কি? কতকাল আগে ডাকাতি হয়েছিল? এই বেশি না, এই 7-8 আগে। কিছুদিন থাকুন, তখন সব কথা জানতে পারবেন। এই অঞ্চল বড় খারাপ। তাছাড়া এই ভয়ানক জঙ্গলে ডাকাতি করে মেরে দিলে দেখবেই বা কে। গোষ্ঠবাবু চলে গেলে একবার ঘরের জানালার কাছে এসে দাঁড়ালাম। দূরে জঙ্গলের মাথায় চাঁদ উঠেছে, আর সেই উদীয়মান চন্দ্রের পটভূমিকায় আঁকা বাঁকা একটা ঝাউবনের ডাল, ঠিক যেন জাপানি চিত্রকর হোকুসাই অঙ্কিত একখানা ছবি। চাকরি করবার আর জায়গা খুঁজে পেলাম না। এই সব বিপজ্জনক স্থান আগে জানলে কখনোই অবিনাশকে কথা দিতাম না। দুর্ভাবনা সত্ত্বেও উদীয়মান চন্দ্রের সৌন্দর্য আমাকে বড়ই মুগ্ধ করল। কাছারির অনতি দূরে একটা ছোট্ট পাথরের টিলা, তার ওপর প্রাচীন ও সুবৃহৎ একটা বটগাছ। এই বটগাছের নাম গ্রান্ট সাহেবের বটগাছ। কেন এই নাম হলো তখন অনুসন্ধান করেও কিছু জানতে পারিনি। একদিন নিস্তব্ধ অপরাহ্নে বেড়াতে বেড়াতে পশ্চিম দিগন্তে সূর্যাস্তের শোভা দেখতে টিলার ওপরে উঠলাম। টিলার ওপরকার বটতলায় আসন্ন সন্ধ্যের ঘন ছায়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কত দূর পর্যন্ত এক চমকে যেন দেখতে পেলাম কলুটোলার মেস, কপালিটোলার সেই ব্রিজের আড্ডাটি, গোলদিঘিতে আমার প্রিয় বেঞ্চখানা। প্রতিদিন এমন সময় যাতে গিয়ে বসে কলেজ স্ট্রিটের বিরামহীন জনস্রোত ও বাস মোটরের ভিড় দেখতাম। হঠাৎ যেন কত দূরে পড়ে রয়েছে মনে হলো তারা।
মনটা হু হু করে উঠল। কোথায় আছি? কোথাকার জনহীন অরণ্যে প্রান্তরে খড়ের চালায় বাস করছি শুধুমাত্র চাকরির খাতিরে। এখানে মানুষ থাকে, লোক নেই, জন নেই, সম্পূর্ণ নিঃসঙ্গ। একটা কথা বলার মানুষ পর্যন্ত নেই। এদেশের এসব মূর্খ বর্বর মানুষ এরা একটা ভালো কথা বললে বুঝতে পারে না। এদেরই সাহচর্যে দিনের পর দিন কাটিয়ে দেব। সেই দুর্বিসর্পী দিগন্তব্যাপী জনহীন সন্ধ্যের মধ্যে দাঁড়িয়ে মনটা উদাস হয়ে গেল, কেমন যেন ভয়ও হল। তখন সংকল্প করলাম এই মাসের আর সামান্য দিনই বাকি। সামনের মাসটা কোনো রকমে চোখ বুজে কাটিয়ে দেব। তারপর অবিনাশকে একখানা লম্বা পত্র লিখে চাকরিতে ইস্তফা দিয়ে কলকাতায় ফিরে গিয়ে সভ্য বন্ধু বান্ধবদের অভ্যর্থনা পেয়ে, সভ্য খাদ্য খেয়ে, সভ্য সুরের সঙ্গীত শুনে, মানুষের ভিড়ের মধ্যে ঢুকে বহু মানবের আনন্দ উল্লাস ভরা কণ্ঠস্বর শুনে বাঁচব। পূর্বে কি ছাই জানতুম মানুষের মধ্যে থাকতে এত ভালোবাসি, মানুষকে এত ভালোবাসি? তাদের প্রতি আমার যে কর্তব্য রয়েছে হয়তো সবসময় তা করে উঠতে পারি না, কিন্তু তাদের ভালোবাসি সেটা তো নিশ্চয়। নতুবা এত কষ্ট পাবো কেন তাদের ছেড়ে এসে? প্রেসিডেন্সি কলেজের রেলিংয়ে বই বিক্রি করে সেই যে বৃদ্ধ মুসলমানটি, কতদিন তার দোকানে দাঁড়িয়ে পুরনো বই ও মাসিক পত্রিকার পাতা উল্টেছি। কেনা উচিত ছিল হয়তো, কিন্তু কেনা হয়নি। সেও যেন পরম আত্মীয় বলেই মনে হলো। তাকে আজ কতদিন দেখিনি। কাছারিতে ফিরে এসে নিজের ঘরে ঢুকে টেবিলের আলো জেলে একখানা বই নিয়ে বসেছি। সিপাহী মুনেশ্বর সিং এসে সেলাম করে দাঁড়াল। বললাম, কি মুনেশ্বর? ইতিমধ্যে দেহাতি হিন্দি কিছু কিছু শিখেছিলাম। মুনেশ্বর বলল, হুজুর, আমায় একখানা লোহার কড়া কিনে দেওয়ার হুকুম যদি দেন ও মোহরি বাবুকে। আচ্ছা, কি হবে লোহার কড়া? মুনেশ্বরের মুখ প্রাপ্তির আশায় উজ্জ্বল হয়ে উঠল। সে বিনীত সুরে বলল, একখানা কড়া থাকলে কত ভালো হুজুর। যেখানে সেখানে সঙ্গে নিয়ে গেলাম, চাवल রাঁধা যায়, ও সামান वगैरह রাখা যায়, ওতে করে ভাত খাওয়া যায়, ভাঙবে ভি না। আমার একখানা কড়াও নাই। কতদিন থেকে ভাবছি একখানা কড়ার কথা, কিন্তু হুজুর বড় গরিব। একখানা কড়ার দাম 6 আনা। ও তো দাম দিয়ে কড়া খরিদে कैसे? তাই হুজুরের কাছে আসা। অনেক দিনের সাদ একখানা কড়া আমার হয়ে। হুজুর আপনি মালিক। একখানা লোহার কড়াই যে এত গুণের, তার জন্য যে এখানে লোক রাতে স্বপ্ন দেখে, এই ধরনের কথা এই আমি প্রথম শুনলাম। এত গরিব লোকও পৃথিবীতে আছে যে 6 আনা দামের একখানা লোহার কড়াই জুটলে তারা হাতে স্বর্গ পায়। শুনেছিলাম এদেশের লোক নাকি বড়ই গরিব। এত গরিব তা তো জানতাম না। বড় মায়া হলো। পরদিন আমার সই করা চিরকুটের জোরে মুনেশ্বর সিং নৌগাছিয়ার বাজার থেকে একখানা 5 নম্বরের কড়াই কিনে এনে আমার ঘরের মেঝেতে নামিয়ে রেখে আমায় সেলাম করে দাঁড়ালো। বলল, হুজুর কি কৃপা সে আমার কড়াইয়া হো গই। আপনি মালিক হুজুর। তার হর্ষোৎফুল্ল মুখের দিকে চেয়ে আমার এই 1 মাসের মধ্যে সর্বপ্রথম আজ মনে হলো, বেশ লোকগুলো, বড় কষ্ট তো এদের। কিছুতেই কিন্তু এখানকার এই জীবনের সঙ্গে নিজেকে আমি খাপ খাওয়াতে পারছি না। বাংলাদেশ থেকে সদ্য এসেছি, চিরকাল কলকাতায় কাটিয়েছি। এই অরণ্যভূমির নির্জনতা যেন পাথরের মতো বুকে চেপে আসে বলে মনে হয়। এক দিন বৈকালে বেড়াতে বের হয়ে অনেক দূর পর্যন্ত যাই। কাছারির কাছে তবু লোকজনের গলা শুনতে পাওয়া যায়। রশি 2-3 গেলেই কাছারি ঘরগুলো যখন ঘন বনঝাউ ও কাশ জঙ্গলের আড়ালে পড়ে, তখন মনে হয় সমস্ত পৃথিবীতে আমিই একাকী। তারপর যত দূর যাওয়া যায়, চওড়া মাঠের দুধারে ঘন বনের সারি বহু দূর পর্যন্ত চলেছে। শুধু বন আর ঝোপ, গজারি গাছ, বাবলা, বন্য কাঁটা বাঁশ, বেঝোপ,
গাছের ও ঝোপের মাথায় মাথায় অস্তন্মুখ সূর্য সিঁদুর ছড়িয়ে দিয়েছে। সন্ধ্যার বাতাসে বন্য পুষ্প ও তৃণগুল্মের সুঘ্রাণ। প্রতি ঝোপ পাখির কলকাকুলিতে মুখর। তার মধ্যে হিমালয়ের বনটিয়াও রয়েছে। মুক্ত দূর প্রসারী তৃণাবৃত প্রান্তর ও শ্যামল বনভূমির মেলা। এই সময় মাঝে মধ্যে মনে হতো এখানে প্রকৃতির যে রূপ দেখেছি এমনটি আর কোথাও দেখিনি। যত দূর চোখ যায় এ সব যেন আমার। আমি এখানে একমাত্র মানুষ। আমার নির্জনতা ভঙ্গ করতে আসবে না কেউ। মুক্ত আকাশতলে নিস্তব্ধ সন্ধ্যায় দূর দিগন্তের সীমারেখা পর্যন্ত মনকে ও কল্পনাকে প্রসারিত করে দিই। কাছারি থেকে প্রায় 1 ক্রোশ দূরে একটা নাবাল জায়গা আছে। সেখানে ক্ষুদ্র কয়েকটি পাহাড়ি ঝর্ণা ঝিরঝির করে বয়ে যাচ্ছে। তার দুপারে জলজ লিলির বন, কলকাতার বাগানে যাকে বলে স্পাইডার লিলি। বন্য স্পাইডার লিলি কখনো দেখিনি, জানতামও না যে এমন নিভৃত ঝর্ণার উবল বিছানো তীরে ফুটন্ত লিলি ফুলের এত শোভা হয়, বা বাতাসে তারা এত মৃদু কোমল সুবাস বিস্তার করে। কতবার গিয়ে এখানটিতে চুপ করে বসে আকাশ, সন্ধ্যা ও নির্জনতা উপভোগ করেছি। মাঝে মাঝে ঘোড়ায় চড়ে বেড়াই। প্রথম প্রথম ভালো চড়তে পারতাম না, ক্রমেই শিখে গেলাম এবং শিখেই বুঝলাম জীবনে এত আনন্দ আর কোনো কিছুতেই নেই। যে কখনো এমন নির্জন আকাশতলে দিগন্তব্যাপী বনপ্রান্তরে ইচ্ছামতো ঘোড়া ছুটিয়ে না বেরিয়েছে তাকে কখনোই বোঝানো যাবে না সেটা কিরকম আনন্দ। কাছারি থেকে 10-15 মাইল দূরবর্তী স্থানে সার্ভে পার্টি কাজ করছে। প্রায়ই আজকাল সকালে 1 পেয়ালা চা খেয়ে ঘোড়ার পিঠে জিন কষিয়ে সেই যে ঘোড়ায় উঠি, কোনোদিন ফিরি বৈকালে, কোনোদিন বা ফেরার পথে জঙ্গলের মাথার উপর নক্ষত্র ওঠে। বৃহস্পতি জলজল করে। জ্যোৎস্না রাতে বন্য পুষ্পের সুবাস জ্যোৎস্নার সঙ্গেই মিশে থাকে। শ্রীগালের রব প্রহর ঘোষণা করে। জঙ্গলের ঝিঁঝি পোকা দল বেঁধে ডাকে। যে কাজে এখানে আসা তার জন্য অনেক চেষ্টা করা যাচ্ছে। এত 1000 বিঘা জমি হঠাৎ বন্দোবস্ত করা সোজা কথা নয় অবশ্য। আরও একটা ব্যাপার এখানে এসে জেনেছি। এই জমি আজ 30 বছর পূর্বে নদীগর্ভের শিকস্তি হয়ে গিয়েছিল। 20 বছর হলো বের হয়েছে, কিন্তু যাহারা পিতৃপিতামহের জমি গঙ্গায় ভেঙে যাওয়ার পরে অন্যত্র উঠে গিয়ে বাস করেছিল, সেই পুরাতন প্রজাদের জমিদার এইসব জমিতে দখল দিতে চাইছে না। মোটা সেলামি ও বর্ধিত হারে খাজনার লোভে নতুন প্রজাদের সঙ্গেই বন্দোবস্ত করতে চান। অথচ যেসব গৃহহীন, আশ্রয়হীন, অতি দরিদ্র পুরাতন প্রজাকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তারা বারবার অনুরোধ উপরোধ কান্নাকাটি করেও জমি পাচ্ছে না। আমার কাছেও অনেকেই এসেছিল। তাদের অবস্থা দেখলে কষ্ট হয়, কিন্তু জমিদারের হুকুম, কোনো পুরাতন প্রজাকে জমি দেওয়া হবে না। কারণ একবার চেপে বসলে তাদের পুরাতন সত্ত্ব তারা দাবি করতে পারে। জমিদারের লাঠির জোর বেশি। প্রজারা আজ 20 বছর ভূমিহীন ও গৃহহীন অবস্থায় দেশে দেশে মজুরি করে খায়। কেউ সামান্য চাষবাস করে, অনেকে মারা গিয়েছে। তাদের ছেলেপিলেরা নাবালক বা অসহায়। প্রবল প্রভাবশালী জমিদারের বিরুদ্ধে স্রোতের মুখে কুটারের মতো ভেসে যাবে। এদিকে নতুন প্রজা সংগ্রহ করা যায় কোথা থেকে? মুঙ্গের, পূর্ণিয়া, ভাগলপুর, ছাপড়া প্রভৃতি কাছেবর্তী জেলা থেকে লোক যারা আসে, দর্শনেই তারা পিছিয়ে যায়। 2-5 জন কিছু কিছু নিয়েওছে। এইরূপ মৃদু গতিতে অগ্রসর হলে 10,000 বিঘা জঙ্গলি জমি প্রজাবিলি হতে 20-25 বছর লেগে যাবে। আমাদের একদিহি কাছারি আছে, সেও ঘোর জঙ্গলময় মহাল। এখান থেকে 19 মাইল দূরে। জায়গাটার নাম লবটুলিয়া। কিন্তু এখানেও যেমন জঙ্গল, সেখানেও তেমনি। কেবল সেখানে কাছারি রাখার উদ্দেশ্য এই
যে সেই জঙ্গলটা প্রতি বছর গোয়ালাদের গরু মহিষ চড়াবার জন্য খাজনা করে দেওয়া হয়। এ বাদে সেখানে প্রায় 200-300 বিঘা জমিতে বন্য কুলের জঙ্গল আছে। লাক্ষা কীট পুষিবার জন্য লোকে এই কুল বন জমা নিয়ে থাকে। এই টাকাটা আদায় করবার জন্য সেখানে 10 টাকা মাহিনার একজন পাটোয়ারি ও তার একটা ছোট্ট কাছারি আছে। কুল বন ইজারা হওয়ার সময় আসছে। একদিন ঘোড়া করে লবটুলিয়াতে রওনা হলাম। আমার কাছারি ও লবটুলিয়ার মাঝখানে একটা উঁচু রাঙামাটির ডাঙা, প্রায় 7-8 মাইল লম্বা। এর নাম ফুলকিয়া অরণ্য। কত ধরনের গাছপালা ও ঝোপ জঙ্গলে পরিপূর্ণ। জায়গায় জায়গায় বন এত ঘন যে ঘোড়ার গায়ে ডালপালা ঠেকে যায়। ফুলকিয়া অরণ্য যেখানে নেমে গিয়ে সমতল ভূমির সঙ্গে মিশল, চানন বলে একটি পাহাড়ি নদী সেখানে উপলখণ্ডের উপর দিয়ে ঝিরঝির করে বয়ে চলেছে। বর্ষাকালে সেখানে জল খুব গভীর, শীতকালে এখন তত জল নেই। লবটুলিয়ায় এই প্রথম এলাম। অতি ক্ষুদ্র এক খড়ের ঘর, তার মেঝে জমির সঙ্গে সমতল। ঘরের বেড়া পর্যন্ত শুকনো কাশ ও ঝাউবনের ডালপালা দিয়ে বাঁধা। সন্ধ্যার কিছু পূর্বে সেখানে পৌঁছলাম। শীতে জমে যাওয়ার উপক্রম হলাম বেলা না পড়তেই। সিপাহীরা বনের ডালপালা জ্বালিয়ে আগুন করল। সেই আগুনের ধারে ক্যাম্প ছেড়ে বসলাম। অন্য সবাই গোল হয়ে আগুনের চারিধারে বসল। কোথা থেকে 5.5 একটা রুই মাছ পাটোয়ারি এনেছিল। এখন কথা উঠল, রান্না করবে কে? আমি সঙ্গে 5 আনিনি, নিজেও রান্না করতে জানি না। আমার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য 7-8 জন লবটুলিয়ায় অপেক্ষা করছিল। তাদের মধ্যে কন্টু মিশ্র নামে এক মৈথিল ব্রাহ্মণকে পাটোয়ারি রান্নার জন্য নিযুক্ত করল। পাটোয়ারিকে বললাম, এসব লোকই কি ইজারা ডাকবে? পাটোয়ারি বলল, না হুজুর, ওরা খাবার লোভে এসেছে। আপনার আসবার নাম শুনে আজ 2 দিন হলো কাছারিতে এসে বসে আছে। এই দেশের লোক ওই রকমই অভ্যেস। আরও অনেকে বোধহয় কালকে আসবে। এমন কথা কখনো শুনিনি। বললাম, সে কি, আমি তো নিমন্ত্রণ করিনি এদের। হুজুর, এরা বড় গরিব। ভাত জিনিসটা এরা খেতে পায় না। কলাইয়ের ছাতু, মকাইয়ের ছাতু এই এরা 12 মাস খায়। ভাত খেতে পাওয়াটা এরা ওই ভোজনের সমান বিবেচনা করে। আপনি আসছেন, 2টো ভাত খেতে পাবে এখানে, সেই লোভেই এসেছে। দেখুন না আরো কত আসে। বাংলাদেশের লোকে বড় বেশি সভ্য হয়ে গিয়েছে এদের তুলনায়, তেমনটাই মনে হলো। কেন জানি না, এই অন্ন ভোজন লোলুপ সরল ব্যক্তিগুলোকে আমার সেরাতে বড়ই ভালো লেগে গেল। আগুনের চারিধারে বসে তারা নিজেদের মধ্যে গল্প করছিল, আমি শুনছিলাম। প্রথমে তারা আমায় আগুনে বসতে দেখেনি, আমার প্রতি সম্মানসূচক দূরত্ব বজায় রাখবার জন্যই। আমি তাদের ডেকে আনলাম। কন্টু মিশ্র কাছে বসেই আসান কাঠের ডালপালা জ্বালিয়ে মাছ ধরছে। ধুনা পোড়াবার মতো সুগন্ধ বেরোচ্ছে ধোঁয়া থেকে। আগুনের কুণ্ডের বাইরে গেলে মনে হয় যেন আকাশ থেকে বরফ পড়ছে, এতটাই শীত। খাওয়া দাওয়া শেষ হতে রাত হয়ে গেল অনেক। কাছারিতে যত লোক ছিল সকলেই খেল। তারপর আবার আগুনের ধারে গোল হয়ে বসা গেল। শীতে মনে হচ্ছে শরীরের রক্ত পর্যন্ত জমে যাবে। ফাঁকা বলেই শীত বোধহয় এত বেশি, কিংবা বোধহয় হিমালয় বেশি দূরে নেই। আগুনের ধারে আমরা 7-8 জন লোক, সামনে ছোট ছোট 2খানি খড়ের ঘর। একখানিতে থাকবো আমি, আর একখানিতে বাকি এতগুলি লোক। আমাদের চারিদিকে ঘিরে অন্ধকার বন ও প্রান্তর। মাথার ওপরে নক্ষত্র ছড়ানো দূর প্রসারী অন্ধকার আকাশ। আমার বড় অদ্ভুত লাগলো, যেন চিরপরিচিত পৃথিবী থেকে নির্বাসিত হয়ে মহাশূন্যে এক অন্য গ্রহে এক অজ্ঞাত রহস্যময় জীবনধারার সঙ্গে জড়িত হয়ে পড়েছি। একজন 30-32 বছরের লোক এই দলের মধ্যেই
আমার মনোযোগ বিশেষভাবে আকৃষ্ট করছিল। লোকটির নাম গনোরি তেওয়ারি। শ্যামবর্ণ দুহানা চেহারা, মাথায় বড় চুল, কপালে দুটি লম্বা ফোঁটা কাটা। এই শীতে গায়ে একখানা মোটা চাদর ছাড়া আর কিছুই নেই। এদেশের রীতি অনুযায়ী গায়ে অন্তত একটা মির্জাই থাকা উচিত ছিল, তা পর্যন্ত নেই। অনেকক্ষণ থেকে আমি লক্ষ্য করছিলাম সে সকলের দিকে কেমন কুণ্ঠিতভাবে চাইছিল। কারো কথায় কোনো প্রতিবাদ করছিল না, অথচ কথা যে সে কম বলছিল তা কিন্তু নয়। এদেশের লোকে যখন কোনো মান্য ও উচ্চপদস্থ ব্যক্তির কথা মেনে চলে, তখন কেবল মাথার সামনের দিকে অল্প ঝাঁকিয়ে সসম্ভ্রমে বলে, হুজুর। গনোরিকে বললাম, তা তুমি থাকো কোথায় তেওয়ারিজি? আমি যে তাকে সরাসরি প্রশ্ন করব এতটা সম্মান যেন তার পক্ষে সম্পূর্ণ অপ্রত্যাশিত। তারপর সে তার জীবনের ইতিহাস বর্ণনা করে গেল, একটানা নয়, আমার প্রশ্নের উত্তরে টুকরো টুকরো ভাবে। গনোরি তেওয়ারির বয়স যখন 12 বছর, তার বাপ মা তখন মারা যায়। এক বৃদ্ধা পিসিমা তাকে মানুষ করে। সেই পিসিমাও বাপের মৃত্যুর বছর 5 পর যখন মারা গেলেন, গনোরি তখন জগতে ভাগ্য অন্বেষণে বের হল। কিন্তু তার জগৎ পূর্বে পূর্ণিয়া শহর, পশ্চিমে ভাগলপুর জেলার সীমানা, দক্ষিণে এই নির্জন অরণ্যময় ফুলকিয়া অরণ্য, উত্তরে কুশি নদী, এর মধ্যেই সীমাবদ্ধ। এর মধ্যে গ্রামে গ্রামে গৃহস্থের দুয়ারে ফিরে কখনো ঠাকুর পুজো করে, কখনো গ্রাম্য পাঠশালায় পণ্ডিতি করে কায়ে ক্লেশে নিজের আহারের জন্য কলাইয়ের ছাতু ও চীনা ঘাসের দানার রুটির সংস্থান করে এসেছে। সম্প্রতি মাস 2 তার চাকরি নেই। ফুলকিয়া বৈহারের 10,000 বিঘা অরণ্যময় অঞ্চলে লোকের বস্তি নেই। এখানে যে মহিষ পালকের দল মহিষ চড়াতে আনে জঙ্গলে, তাদের বাথানে বাথানে ঘুরে খাদ্য ভিক্ষা করে বেড়াচ্ছিল। আজ আমার আসার খবর পেয়ে অনেকের সঙ্গে এখানে এসেছে কেন সে কথা আরো চমৎকার। বললাম, আচ্ছা এখানে এত লোক এসেছে কেন তেওয়ারিজি? হুজুর, সবাই বললে ফুলকিয়ার কাছারিতে ম্যানেজার এসেছেন, সেখানে গেলে ভাত খেতে পাওয়া যাবে, তাই ওরা এলো। ওদের সঙ্গে আমিও এলাম। তা ভাত এখানে লোক খেতে পায় না? কোথায় পাবে হুজুর? এই নৌগাছিয়ায় মারোয়াড়িরা রোজ ভাত খায়। আমি নিজে ভাত খেতে পেলাম বোধহয় ওই 3-4 মাস পরে। গত ভাদ্র মাসের সংক্রান্তিতে ওই রাসবিহারী সিং, ওদের বাড়িতে নেমন্তন্ন ছিল। সে বড় লোক, ভাত খাইছিল, তারপর আর খাইনি। যতগুলি লোক এসেছিল, এই ভয়ানক শীতে কারো গায়ে গরম কাপড় নেই। রাতে আগুন পুড়িয়েই রাত কাটায়। শেষ রাতে যখন শীত বেশি করে পড়ে আর ঘুম হয় না এদের, তখন আগুনের খুব কাছ ঘেঁষে বসে থাকে ভোর পর্যন্ত। কেন জানি না, এদের হঠাৎ বড্ড ভালো লেগে গেল। এদের দারিদ্র্য, এদের সারল্য, কঠোর জীবন সংগ্রামে এদের জুঝিবার ক্ষমতা, এই অন্ধকার অরণ্যভূমি ও হিমবর্ষীয় মুক্ত আকাশ বিলাসিতার কোমল পুষ্পাশ্রিত পথে এদের যেতে দেয়নি। তবে এদেরকে সত্যিকারের পুরুষ মানুষ গড়ে তুলেছে। দুটি ভাত খেতে পাওয়ার আনন্দে যারা ভীমদাস টোলা ও পর্বতা থেকে 9 মাইল হেঁটে এসেছে, তাও আবার বিনা নিমন্ত্রণে, তাদের মনের আনন্দ গ্রহণ করবার শক্তি কত সতেজ ভেবে বিস্মিত হলাম। অনেক রাত্রে কিসের শব্দে ঘুম ভেঙে গেল। শীতে মুখ বের করাও যেন কষ্টকর হয়ে দাঁড়ালো। এমন যে শীত এখানে তা না জানার দরুন উপযুক্ত গরম কাপড় ও লেপ তোষক আনা হয়নি। কলকাতায় যে কম্বলটা গায়ে দিতুম, সেইটিই এনেছিলাম। শেষ রাতে সে যেন ঠান্ডার জল হয়ে যায় প্রতিদিন। যে পাশে শুয়ে থাকি, শরীরের সে পাশটা তবুও গরম থাকে। অন্যদিকে পাশ ফিরতেই দেখি বিছানা কনকন করছে ঠান্ডা। সে পাশে মনে হয় যেন ঠান্ডা পুকুরের জলে পৌষ মাসের রাতে ডুব দিলাম। পাশেই জঙ্গলের মধ্যে কিসের যেন সম্মিলিত পদশব্দ, কারা যেন দৌড়চ্ছে।
গাছপালা, শুকনো বনঝাউয়ের গাছ মটমট শব্দে ভেঙে ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে। কি ব্যাপারখানা কিছুই বুঝতে না পেরে সিপাহী বিষ্ণুরাম পাঁড়ে ও স্কুল মাস্টার গনোরি তেওয়ারিকে ডাক দিলাম। তারা নিদ্রাজড়িত চোখে উঠে বসল। কাছারির মেঝেতে যে আগুন জ্বালা হয়েছিল তারই শেষ দীপ্তিটুকুতে ওদের মুখে আলস্য সম্ভ্রম ও নিদ্রালুতার ভাব ফুটে উঠল। গনোরি তেওয়ারি কান পেতে একটু শুনেই বলল, ও কিছু না হুজুর, নীলগাইয়ের দল দৌড়চ্ছে জঙ্গলে। শেষ করেই সে নিশ্চিন্ত মনে পাশ ফিরে শুতে যাচ্ছিল। তাকে জিজ্ঞেস করলাম, নীলগাইয়ের দল? তা হঠাৎ এত রাত্রে অমন দৌড়বার কারণ কি? হয়তো কোনো জানোয়ারে তাড়া করে থাকবে হুজুর, এছাড়া আর কি। কি জানোয়ার হতে পারে? কি আর জানোয়ার হুজুর, জঙ্গলের জানোয়ার। শের হতে পারে, নয়তো ভালু। যে ঘরে শুয়ে আছি নিজের অজ্ঞাত সারে তার কাশ ডাঁটায় বাঁধা আগড়ের দিকে চোখ পড়ল। সে আগড় এত হালকা যে বাইর থেকে একটি কুকুর ঠেলা মারলেও তা ঘরের মধ্যে উল্টে পড়ে। এমন অবস্থায় ঘরের সামনে জঙ্গলের নিস্তব্ধ নিশীথ রাতে বাঘ বা ভাল্লুকে বন্য নীলগাইয়ের দল তাড়া করে নিয়ে চলেছে, এই সংবাদটিতে যে বিশেষ আশ্বস্ত হলাম না তা বলাই বাহুল্য। দিন যতই যেতে লাগলো জঙ্গলের মোহ ততই আমাকে ক্রমে পেয়ে বসল। এর নির্জনতা ও অপরাহ্নের সিঁদুর ছড়ানো বনঝাউয়ের জঙ্গলে যে কি আকর্ষণ আছে তা বলতে পারি না। আজকাল ক্রমশ মনে হয় এই দিগন্তব্যাপী বিশাল বনপ্রান্তর ছেড়ে, এর রোদ পোড়া মাটির তাজা সুগন্ধ, এই স্বাধীনতা, এই মুক্তি ছেড়ে কলকাতার গোলমালের মধ্যে আর ফিরতে পারবো না। এই মনের ভাব আমার একদিনে হয়নি। কত রূপে কত সাজেই যে এই বন্য প্রকৃতি আমার মুগ্ধ অনভ্যস্ত দৃষ্টির সম্মুখে এসে আমায় ভুলিয়ে দিয়ে গেল। কত সন্ধ্যা আসলো অপূর্ব রক্তমেঘের মুকুট মাথায়, দুপুরের খরতর রৌদ্র আসলো উন্মাদিনী ভৈরবীর বেশে, গভীর নিশীথে জ্যোৎস্নাবরণী সুরসুন্দরীর সাজে হিমস্নিগ্ধ বনকুসুমের সুবাস মেখে আকাশ ভরা তারার মালা গলায়, অন্ধকার রজনীতে কালপুরুষের আগুনের খড়গ হাতে, দিক বিদিক ব্যাপী বিরাট কালী মূর্তিতে। এই কদিনের কথা আমি জীবনে কখনো ভুলব না। মনে আছে সেদিন দোল পূর্ণিমা ছিল। কাছারির সিপাহীরা ছুটি চেয়ে নিয়ে সারা দিন ঢোল বাজিয়ে হোলি খেলেছে। সন্ধ্যার সময়ও নাচ গানের বিরাম নেই দেখে আমি নিজের ঘরে টেবিলে আলো জ্বালিয়ে অনেক রাত পর্যন্ত হেড অফিসারের জন্য চিঠিপত্র লিখছিলাম। কাজ শেষ হতেই ঘড়ির দিকে চেয়ে দেখি রাত প্রায় 1টা বাজে। শীতে জমে যাওয়ার উপক্রম হয়েছি। একটা সিগারেট ধরিয়ে নিয়ে জানলা দিয়ে বাইরের দিকে উঁকি মেরে মুগ্ধ ও বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইলাম। যে জিনিসটা আমায় মুগ্ধ করল তা আর কিছুই নয়, পূর্ণিমা নিশীথিনীর অবর্ণনীয় জ্যোৎস্না। হয়তো যত দিন এসেছি শীতকালে গভীর রাতে কখনো বাইরে আসিনি, কিংবা অন্য যে কোনো কারণেই হোক। ফুলকিয়া বৈহারের পরিপূর্ণ জ্যোৎস্নারাত্রির রূপ এই আমি প্রথম দেখলাম। দরজা খুলে বাইরে এসে দাঁড়ালাম, কেউ কোথাও নেই। সিপাহীরা সারা দিন আমোদ প্রমোদের পরে ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়েছে। নিঃশব্দ অরণ্যভূমি, নিস্তব্ধ জনহীন নিশীথ রাত্রি। সে জ্যোৎস্নারাত্রির বর্ণনা নেই। কোনো দিনও সেরকম ছায়াবিহীন জ্যোৎস্না জীবনে দেখিনি। এখানে খুব বড় বড় গাছ নেই, ছোটখাটো ঝাউবন ও কাশবন, তাতে তেমন ছায়া পড়ে না। চকচকে সাদা বালি মিশানো জমি ও শীতের রৌদ্রে অর্ধশুষ্ক কাশবনে জ্যোৎস্না পড়ে এমন এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করেছে যা দেখলে মনে কেমন ভয় হয়, কেমন যেন একটা উদাসীন বাঁধনহীন মুক্ত ভাব।
মনটা হু হু করে ওঠে। চারিধারে চেয়ে সেই নীরব নিশীথ রাতে জ্যোৎস্না ভরা আকাশতলে দাঁড়িয়ে মনে হলো এক অজানা পরিরাজ্যে এসে পড়েছি। মানুষের কোনো নিয়মই এখানে খাটবে না। এই সব জনহীন স্থান গভীর রাত্রে জ্যোৎস্নালোকে পরীদের বিচরণ ভূমিতে পরিণত হয়। আমি অনধিকার প্রবেশ করে মোটেই ভালো করিনি। তারপর ফুলকিয়া বৈহারের জ্যোৎস্নারাত্রি কতবার দেখেছি। ফাল্গুনের মাঝামাঝি যখন দুধলি ফুল ফোটে, সমস্ত প্রান্তরে যেন রঙিন ফুলের গালিচা বিছিয়ে দেয়, তখন কত জ্যোৎস্না শুভ্র রাতে বাতাসে দুধলি ফুলের মিষ্ট সুবাস প্রাণ ভরে আঘ্রাণ করেছি। প্রত্যেকবারই মনে হয়েছে জ্যোৎস্না যে এত অপরূপ হতে পারে, মনে এমন ভয় মিশ্রিত উদাস ভাব আনতে পারে, বাংলাদেশে থাকতে তা কোনো দিন ভাবিনি। ফুলকিয়ার সে জ্যোৎস্নারাত্রির বর্ণনা দেওয়ার চেষ্টা করব না। সেরূপ সৌন্দর্যালোকের সঙ্গে প্রত্যক্ষ পরিচয় যত দিন না হচ্ছে, ততদিন শুধু কানে শুনে বা লেখা পড়ে তা উপলব্ধি করা যাবে না, করা সম্ভব নয়। অমন মুক্ত আকাশ, অমন নিস্তব্ধতা, অমন নির্জনতা, অমন দিক দিগন্ত বিসর্পিত বনানীর মধ্যেই শুধু অমনতর রূপলোক ফুটে উঠতে পারে। একদিন দিহি আজমাবাদের সার্ভে ক্যাম্প থেকে ফেরবার সময় সন্ধ্যার মুখে বনের মধ্যে পথ হারিয়ে ফেললাম। বনের ভূমি সর্বত্র সমতল নয়, কোথাও উঁচু জঙ্গলাবৃত বালিয়াড়ি টিলা, তারপরই দুটি টিলার মধ্যবর্তী ছোটখাটো উপত্যকা। জঙ্গলের কিন্তু কোথাও কোনো বিরাম নেই। টিলার মাথায় উঠে চারিদিকে চেয়ে দেখলাম যদি কোনো দিকে কাছারির মহাবীরের ধ্বজার আলো দেখা যায়। কোনো দিকেই কোনো আলোর চিহ্ন পর্যন্ত নেই, শুধু উঁচু নিচু টিলা ও ঝাউবন আর কাশবন। মাঝে মাঝে শাল ও আসান গাছের বনও আছে। 2 ঘন্টা ঘুরেও যখন জঙ্গলের কুল কিনারা পেলাম না, তখন মনে পড়ল নক্ষত্র দেখে দিক ঠিক করি না কেন। সময়টা গ্রীষ্মকাল, কালপুরুষ দেখি প্রায় মাথার ওপরে রয়েছে। বুঝতে পারলাম না কোন দিক থেকে কালপুরুষ মাথার ওপরে উঠেছে। সপ্তর্ষিমণ্ডল খুঁজে পেলাম না। সুতরাং নক্ষত্রের সাহায্যে দিক নিরূপণের আশা পরিত্যাগ করে ঘোড়াকে ইচ্ছে মতো ছেড়ে দিলাম। মাইল 2 গিয়ে জঙ্গলের মধ্যে একটা আলো দেখা গেল। আলো লক্ষ্য করে সেখানে উপস্থিত হয়ে দেখলাম জঙ্গলের মধ্যে 20 বর্গ হাত আন্দাজ পরিষ্কার স্থানে একটা খুব নিচু ঘাসের খুপড়ি। কুঁড়ের সামনে গ্রীষ্মের দিনেও আগুন জ্বালানো। আগুনের কাছ থেকে একটু দূরে একটা লোক বসে কি করছে। আমার ঘোড়ার পায়ের শব্দ শুনে লোকটি চমকে উঠে দাঁড়িয়ে বলল, কে? তারপরেই আমায় চিনতে পেরে তাড়াতাড়ি কাছে আসলো এবং আমাকে খুব খাতির করে ঘোড়া থেকে নামালো। পরিশ্রান্ত হয়েছিলাম, প্রায় 6 ঘন্টা আছি ঘোড়ার উপরে। সার্ভে ক্যাম্পেও আমিনের পিছু পিছু ঘোড়ায় করে টোটো করে ঘুরেছি জঙ্গলের মধ্যে। লোকটার প্রদত্ত একটা ঘাসের চাটাইয়ে বসলাম। জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? লোকটা বলল, এগে গনু মাহাতো, জাতি গাঙোতা। এই অঞ্চলে গাঙোতা জাতির উপজীবিকা চাষবাস ও পশুপালন, তা আমি এতদিনে জেনেছিলাম। কিন্তু এ লোকটা এই জনহীন গভীর বনের মধ্যে একা কি করে? তা তুমি এখানে কি করো? তোমার বাড়ি কোথায়? হুজুর মহিষ চড়াই। আমার ঘর এখান থেকে 10 ক্রোশ উত্তরে, ধরমপুর, ওই লক্ষ্মণিয়া টোলা। নিজের মহিষ? কতগুলো আছে? লোকটা গর্বের সুরে বলল, এই যে 5টা মহিষ হুজুর। 5টা মহিষ? দস্তুর মতো অবাক হলাম। 10 ক্রোশ দূরের গ্রাম থেকে 5টা মাত্র মহিষ সম্বল করে
লোকটি এই বিজন বনের মধ্যে মহিষচারীর খাজনা দিয়ে একটা খুপড়ি বেঁধে মহিষ চড়ায়। দিনের পর দিন, মাসের পর মাস এই ছোট্ট খুপড়িটাতে কি করে সময় কাটায়? কলকাতা থেকে নতুন এসেছি, শহরের থিয়েটার বায়োস্কোপে লালিত যুবক আমি, ঠিক বুঝতে পারলাম না। কিন্তু এদেশের অভিজ্ঞতা আরো বেশি হলে বুঝেছিলাম কেন গনু মাহাতো ওভাবে থাকে। তার অন্য কোনো কারণ নেই, এটা ছাড়া গনু মাহাতোর জীবনের ধারণাই এইরূপ। যখন তার 5টি মহিষ, তখন তাকে চড়াতে হবে, এবং যখন চড়াতে হবে তখন জঙ্গলের মধ্যে খুপড়ি বেঁধে থাকতে হবে। এ অত্যন্ত সাধারণ কথা, এর মধ্যে আর আশ্চর্যের কি আছে? গনু কাঁচা শালপাতায় একটা লম্বা পিকা বা চুরুর তৈরি করে আমার হাতে সসম্ভ্রমে দিয়ে আমায় অভ্যর্থনা করল। আগুনের আলোতে ওনার মুখ দেখলাম, বেশ চওড়া কপাল, উঁচু নাক, রং কালো, মুখশ্রী সরল, শান্ত চোখের দৃষ্টি। বয়স 60-এর ওপরে হবে। মাথার চুল একটিও কালো নেই, কিন্তু শরীর এমন সুগঠিত যে এই বয়সেও প্রত্যেকটি মাংসপেশি আলাদা আলাদা করে গুনে নেওয়া যায়। গনু আগুনে আরো বেশি কাঠ ফেলে দিয়ে নিজেও একটি শালপাতার পিকা ধরাল। আগুনের আভায় খুপড়ির মধ্যে এক-আধখানা পিতলের বাসন চকচক করছে। তা গনু, একা এখানে থাকো, জন্তু জানোয়ারের ভয় করে না? গনু বলল, আমাদের যখন এই ব্যবসা, ভয় ডর থাকলে আমাদের কি চলে হুজুর? সেদিন তো রাতে আমার খুপড়ির পেছনে বাঘ এসেছিল, বাপরি! মহিষের 2টো বাচ্চা আছে, ওদের উপরে তাক। শব্দ শুনলেই রাতে উঠে টিন বাজাই, মশাল জ্বালি, চিৎকারও করি। রাতে আর ঘুম হলো না হুজুর। শীতকালে তো সারা রাত এই বনেই ফেউ ডাকে। খাও কি এখানে? দোকান টোকান তো নেই, জিনিসপত্র পাও কোথায়? চাল ডাল? হুজুর, দোকানে জিনিস কেনবার মতো পয়সা কি আমাদের আছে? না, আমরা ভালো মতো ভাত খেতে পাই। ওই জঙ্গলের পেছনে আমার 2 বিঘে খেড়ির ক্ষেত আছে। খেড়ির দানা সিদ্ধ আর জঙ্গলে বাথুয়া শাক হয়, তাই সিদ্ধ আর একটু নুন, এই খাই। ফাল্গুন মাসে জঙ্গলে গুড়মি ফল ফলে, নুন দিয়ে কাঁচা খেতে বেশ লাগে। লতানে গাছ, ছোট ছোট কাঁকুড়ের মতো ফল হয়। সেই সময় 1 মাসে এই অঞ্চলে যত গরিব লোক আছে সব ওই গুড়মি ফলকেই কাটিয়ে দেয়। দলে দলে ছেলে মেয়ে আসবে জঙ্গলের গুড়মি তুলতে। জিজ্ঞাসা করলাম, রোজ রোজ খেড়ির দানা সিদ্ধ আর ওই বাথুয়া শাক ভালো লাগে? কি করব হুজুর, আমরা গরিব লোক, ভালো মতো ভাত পাবো কোথায় খেতে? ভাত এই অঞ্চলের মধ্যে কেবল ওই রাসবিহারী সিং আর নন্দলাল পাঁড়ে, এরাই 2 বেলা খায়। সারাদিন মহিষের পেছনে ভূতের মতো খাটি হুজুর। সন্ধ্যের সময় যখন ফিরি তখন এত খিদে পায় যে যা খেতে পাই তাই ভালো লাগে। আচ্ছা, কলকাতা শহর দেখেছো কোনো? না হুজুর, কানে শুনেছি। ভাগলপুর শহরে একবার গিয়েছি, বড় ভারী শহর। ওখানে হাওয়া গাড়ি দেখেছি, বড় তাজ্জব জিনিস হুজুর। ঘোড়া নেই, কিছু নেই, আপনা আপনি রাস্তা দিয়ে চলছে। এই বয়সে ওনার স্বাস্থ্য দেখে অবাক হলাম। সাহসও যে আছে এটা মনে মনে স্বীকার করতে হলো। গনুর জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ওই মহিষ কয়েকটি। তাদের দুধ অবশ্য এ অঞ্চলে কে কিনবে? দুধ থেকে মাখন বা ঘি করে 2-3 মাসের ঘি একত্রে জমিয়ে নিয়ে 9 মাইল দূরবর্তী ধরমপুর বাজারের মারোয়াড়িদের কাছে বিক্রয় করে আসে। আর থাকবার মধ্যে ওই শ্যাম ঘাসের ক্ষেত, যার দানা সিদ্ধ এই অঞ্চলের প্রায় সকল গরিব লোকেরই একটা প্রধান খাদ্য। গনু সেরাতে আমাকে কাছারিতে পৌঁছে দিয়ে এল, কিন্তু গনুকে আমার এত ভালো লেগে গেল যে কতবার শান্ত বৈকালে তার খুপড়ির সামনে আগুন পোহাতে পোহাতে গল্প করেই কাটিয়ে দিয়েছি। ও দেশের নানারূপ তথ্য গনুর কাছে যেরূপ শুনেছিলাম অত কেউ দিতে পারেনি।
গনুর মুখে কত অদ্ভুত কথা শুনেছিলাম। উড়ুক্কু সাপের কথা, জীবন্ত পাথর ও আঁতুড়ে ছেলের হেঁটে বেড়ানোর কথা। ওই নির্জন জঙ্গলের পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে গনুর সেসব গল্প অতি উপাদেয় ও অতি রহস্যময় লাগতো। আমি জানি কলকাতা শহরে বসে এসব গল্প শুনলে আজগুবি ও মিথ্যে মনে হতে বাধ্য। যেখানে সেখানে যে কোনো গল্প শোনা চলে না। গল্প শুনবার পটভূমি ও পারিপার্শ্বিক অবস্থার উপর সেটার মাধুর্য যে কতখানি নির্ভর করে তা যে কোনো গল্পপ্রিয় ব্যক্তি মাত্রই জানবে। গনুর সকল অভিজ্ঞতার মধ্যে আমার আশ্চর্য বলে মনে হয়েছিল বন্য মহিষের দেবতা টাঁড়বারোর কথা। কিন্তু যেহেতু এই গল্পের একটি অদ্ভুত উপসংহার আছে, সেজন্য সেই কথাটা এখন না বলে যথাস্থানে বলবো। এখন বলে রাখি, গনু আমাকে যেসব গল্প বলতো তার রূপকথা নয়, তার ব্যক্তিগত অভিজ্ঞতার বিষয়। গনু জীবনকে দেখেছে অন্যভাবে। অরণ্য প্রকৃতির ঘনিষ্ঠ সংস্পর্শে আজীবন কাটিয়ে সে অরণ্য প্রকৃতির সম্বন্ধে একজন রীতিমতো বিশেষজ্ঞ ব্যক্তি। তার কথা হঠাৎ উড়িয়ে দেওয়া চলে না। মিথ্যে বানিয়ে বলবার মতো কল্পনা শক্তিও গনুর আছে বলে আমার কোনোদিনই মনে হয়নি। গ্রীষ্মকাল পড়তে গ্রান্ট সাহেবের বটগাছের মাথায় পীরপৈঁতি পাহাড়ের দিক থেকে একদল বক উড়ে এসে বসল। দূর থেকে মনে হয় যেন বটগাছের মাথা সাদা থোকা থোকা ফুলে ভরে গিয়েছে। একদিন অর্ধশুষ্ক কাশের বনের ধারে টেবিল চেয়ার পেতে কাজ করছি। মনেশ্বর সিং সিপাহী এসে বলল, হুজুর, নন্দলাল ওঝা আপনার সঙ্গে দেখা করতে এসেছে। একটু পরে প্রায় 50 বছরের একটি বৃদ্ধ ব্যক্তি আমার সামনে এসে সেলাম করল। একটা টুলের ওপরে বসল। বসেই সে একটি পশমের থলে বের করল। তারপর থলেটির ভিতর থেকে খুব ছোট্ট একখানি জাঁতি ও 2টি সুপারি বের করে সুপারি কাটতে আরম্ভ করল। পরে কাটা সুপারি হাতে রেখে 2 হাত একত্র করে আমার সামনে মেলে ধরে সসম্ভ্রমে বলল, সুপারি লিজিয়ে হুজুর। সুপারি ওভাবে খাওয়া অভ্যেস না থাকলেও ভদ্রতার খাতিরে নিলাম। জিজ্ঞেস করলাম, তা কোথা থেকে আসা হচ্ছে, কি কাজ? তার উত্তরে লোকটি বলল যে তার নাম নন্দলাল ওঝা, মৈথিলি ব্রাহ্মণ। সুংঠিয়া দিয়ে রাতে তার বাড়ি। বাড়িতে চাষবাস আছে, কিছু সুদের কারবারও আছে। সে এসেছে তার বাড়িতে আগামী পূর্ণিমার দিন আমায় নিমন্ত্রণ করতে। আমি কি তার বাড়িতে দয়া করে পদধূলি দিতে রাজি আছি? এ সৌভাগ্য কি তার কখনো হবে? 11 মাইল দূরে এই রৌদ্র নিমন্ত্রণ খাবার লোভ আমার ছিল না, কিন্তু নন্দলাল ওঝা নিতান্ত পীড়াপিড়ি করাতে অগত্যা রাজি হয়ে গেলাম। তাছাড়া এ দেশের গৃহস্থ সংসার সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করবার লোভও সংবরণ করতে পারলাম না। পূর্ণিমার দিন দুপুরের পরে দীর্ঘ কাশের জঙ্গলের মধ্যে দিয়ে কাঁধের একটি হাতি আসছে দেখা গেল। হাতি কাছারিতে আসলে মাহুতের মুখে শুনলাম হাতিটি নন্দলাল ওঝার নিজের, আমাকে নিয়ে যেতে পাঠিয়ে দিয়েছে। হাতি পাঠানোর কিন্তু দরকার ছিল না, কারণ আমার নিজের ঘোড়ায় অপেক্ষাকৃত অল্প সময় পৌঁছে যেতাম। যাই হোক, হাতিতে চড়েই নন্দলালের বাড়িতে রওনা হলাম। সবুজ বনশীর্ষ আমার পায়ের তলায়, আকাশ যেন আমার মাথায় ঠেকে যাচ্ছে। দূর দূর দিগন্তের নীল শৈলমালার রেখা বনভূমিতে ঘিরে যেন মায়ালোক রচনা করেছে, এবং আমি সেই মায়ালোকের অধিবাসী, বহু দূর স্বর্গের দেবতা। কত মেঘের তলায় তলায় পৃথিবীর কত শ্যামল বনভূমির উপরকার নীল বায়ুমণ্ডল ভেদ করে যেন আমার অদৃশ্য যাতায়াত। পথে চামটার বিল পড়ল। শীতের শেষেও শিল্লি আর লাল হাঁসের ঝাঁকে ভর্তি। আর একটু গরম পড়লেই তারা উড়ে পালাবে। মাঝে মাঝে নিতান্ত দরিদ্র পল্লী, ফণিমনসায় ঘেরা তামাকের ক্ষেত ও খোলায় ছাওয়া দিন কুটির।
সুংঠিয়া গ্রামে হাতি ঢুকলে দেখা গেল পথের দুধারে সারবন্দি লোক দাঁড়িয়ে আছে আমায় অভ্যর্থনা করবার জন্য। গ্রামে ঢুকে অল্প দূর পরেই নন্দলালের বাড়ি। খোলায় ছাওয়া মাটির ঘর 8-10খানা, সবই পৃথক পৃথক। আমি বাড়িতে ঢুকতেই 2 বার হঠাৎ বন্দুকের আওয়াজ হলো। চমকে গিয়েছি। এমন সময় সহাস্য মুখে নন্দলাল ওঝা এসে আমায় অভ্যর্থনা করে বাড়িতে নিয়ে গেল। একটা বড় ঘরের দাওয়ায় চেয়ারে নিয়ে গিয়ে বসালো। চেয়ারখানি এদেশের শিশু কাঠের তৈরি এবং এদেশের গ্রাম্য মিস্ত্রির হাতেই গড়া। 10-11 বছরের একটি ছোট্ট মেয়ে এসে আমার সামনে একখানা থালা ধরল। থালায় গোটা কতক আস্ত পান, আস্ত সুপারি, কয়েকটি মধুপর্কের মতো ছোট্ট বাটিতে সামান্য একটু আতর, কয়েকটি শুষ্ক খেজুর। এটা নিয়ে যে কি করতে হয় আমার তা জানা নেই। আমি আনাড়ির মতো হাসলাম ও বাটি থেকে আঙুলের আগায় একটু আতর তুলে নিলাম মাত্র। মেয়েটি থালা আমার সামনে রেখে চলে গেল। তারপর খাওয়ানোর ব্যবস্থা। নন্দলাল যে ঘটা করে খাওয়াবার ব্যবস্থা করেছে তা আমার ধারণায় ছিল না। প্রকাণ্ড কাঠের পিঁড়ির আসন পাতা, সম্মুখে এমন আকারের একখানি পিতলের থালা আসলো যাতে করে আমাদের দেশে দুর্গাপুজোর বড় নৈবেদ্য সাজায়। থালায় হাতির কানের মতো বড় পুরি, বাথুয়া শাক ভাজা, পাকা শশার রায়তা, কাঁচা তেঁতুলের ঝোল, মহিষের দুধের দই আর পেঁড়া। খাবার জিনিসের এমন অদ্ভুত যোগাযোগ আগে কখনো দেখিনি। আমায় দেখবার জন্য উঠানে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে ও আমার দিকে এমনভাবে চাইছে যেন আমি এক অদৃষ্টপূর্ব জীব। সন্ধ্যার পূর্বে উঠে আসার সময় নন্দলাল একটি ছোট্ট থলি আমার হাতে দিয়ে বলল, হুজুরের সওগাত আছে। আশ্চর্য হয়ে গেলাম। থলিতে অনেক টাকা, 50-এর কম নয়। এত টাকা কেউ কাউকে নজর দেয় না। তাছাড়া নন্দলাল আমার প্রজাও নয়। অথচ নজর প্রত্যাখ্যান করাও গৃহস্থের পক্ষে নাকি অপমানজনক। সুতরাং আমি থলি খুলে একটা টাকা নিয়ে থলিটা তার হাতে ফিরিয়ে দিয়ে বললাম, তোমার ছেলেপুলেদের পেঁড়া খেতে দিও। নন্দলাল কিছুতেই ছাড়বে না। আমি সেই কথায় কোনোরকম কান না দিয়ে বাইরে এসে হাতির পিঠে চড়লাম। পরদিনই নন্দলাল ওঝা আমার কাছারিতে গেল, সঙ্গে তার বড় ছেলে। আমি তাদেরকে সমাদর করলাম, কিন্তু খাবারের প্রস্তাব করায় তারা রাজি হলো না। শুনলাম মৈথিল ব্রাহ্মণ অন্য ব্রাহ্মণের হস্তের প্রস্তুত কোনো খাবারই খাবে না। অনেক বাজে কথার পর নন্দলাল একান্তে আমার কাছে কথা পারল। তার বড় ছেলে ফুলকিয়া বৈহারের তহসিলদারির জন্য উমেদার, তাকে আমায় বহাল করতে হবে। আমি বিস্মিত হলাম। ফুলকিয়ার তো তহসিলদার আছে, সে পোস্ট তো খালি নেই। আমি বিস্মিত হয়ে বললাম, কিন্তু ফুলকিয়ার তো তহসিলদার রয়েছে, সে পোস্টও তো খালি নেই। তার উত্তরে নন্দলাল আমাকে চোখ টিপে ইশারা করে বলল, হুজুর, আপনি তো মালিক আছেন, আপনি মনে করলে কি না হয়। আমি আরো অবাক হয়ে গেলাম। সে কিরকম কথা? ফুলকিয়ার তহসিলদার তো ভালোই কাজ করছে, তাকে তাড়িয়ে দেব কোন অপরাধে? নন্দলাল বলল, কত রুপিয়া হুজুরকে পান খেতে দিতে হবে বলুন দেখি, আমি আজই সাজে হুজুরকে পাঠিয়ে দিব। কিন্তু আমার ছেলেকে তহসিলদারি দিতেই হবে হুজুরকে। বলুন বলুন কত হুজুর? 500? এতক্ষণে বেশ বুঝতে পারলাম নন্দলাল যে আমাকে কাল নিমন্ত্রণ করেছিল তার প্রকৃত উদ্দেশ্যটা কি। এদেশের লোক যে এরকম ধড়িবাজ তা জানলে কি আর ওখানে যায়? আচ্ছা, বিপদে পড়েছি বটে। নন্দলালকে স্পষ্ট কথা বলেই বিদায় করলাম। বুঝলাম নন্দলাল আশা ছাড়ল না। আরেকদিন দেখি ঘন বনের ধারে নন্দলাল আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কি কুক্ষণে যে ওনার বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম। 2খানা পুরি খাওয়ায় সে যে আমার জীবন এমন অতিষ্ঠ করে তুলবে তা আগে জানলে কি ওনার ছায়া মারাই।
নন্দলাল আমাকে দেখে মিষ্টি মোলায়েম হেসে বলল, নমস্তে হুজুর। হ্যাঁ, তারপর এখানে কি মনে করে? হুজুর তো সবই জানেন। আমি আপনাকে 1200 টাকা নগদ দিব, আমার ছেলেকে কাজে লেগে দিন। তুমি কি পাগল হয়েছ নন্দলাল? আমি বহাল করবার মালিক নই। যাদের জমিদারি তাদের কাছে দরখাস্ত করতে পারো। তাছাড়া বর্তমানে যে রয়েছে তাকে ছাড়াবো কোন অপরাধে? বলেই বেশি কথা না বাড়িয়ে ঘোড়া ছুটিয়ে দিলাম। ক্রমে আমার কড়া ব্যবহারে নন্দলালকে আমি আমার ও স্টেটের মহাশত্রু করে তুললাম। তখনও বুঝিনি নন্দলাল কিরূপ ভয়ানক প্রকৃতির মানুষ। এর ফল আমাকে ভালো করেই ভুগতে হয়েছিল। উনিশ মাইল দূরবর্তী ডাকঘর থেকে ডাক আনা এখানকার এক অতি দরকারি ঘটনা। অত দূরে প্রতিদিন লোক পাঠানো চলে না বলে সপ্তাহে মাত্র 2 বার ডাকঘরে লোক পাঠানো হতো। মধ্য এশিয়ার জনহীন, দুস্তর ও ভীষণ টাকলামাকান মরুভূমির তাঁবুতে বসে বিখ্যাত পর্যটক শোয়েন হেডিনও বোধহয় এমনই আগ্রহে ডাকের প্রতীক্ষা করতেন। আজ 8-9 মাস এখানে আসার ফলে দিনের পর দিন, রাতের পর রাত এই জনহীন বনপ্রান্তরে সূর্যাস্ত, নক্ষত্ররাজি, চাঁদের উদয়, জ্যোৎস্না ও বনের মধ্যে নীলগাইয়ের দৌড় দেখতে দেখতে বহির্জগতের সঙ্গে সকল যোগই হারিয়ে ফেলেছি। ডাকের চিঠি কয়খানির মধ্যে দিয়ে আবার তার সঙ্গে একটা যোগাযোগ স্থাপিত হতো। নির্দিষ্ট দিনে জওহরলাল সিং ডাক আনতে গিয়েছে। আজ দুপুরেই সে আসবে। আমি ও বাঙালি মোহরিবাবুটি ঘন ঘন জঙ্গলের দিকে চাইছি। কাছারি থেকে মাইল 1.5 দূরে একটা উঁচু ঢিপির ওপরে পথ। ওখানে আসলে জওহরলাল সিংকে বেশ স্পষ্ট দেখা যায়। বেলা দুপুর হয়ে গেল, জওহরলালের কোনো দেখা নেই। এখানের অফিসারের কাজের সংখ্যা নিতান্ত কম নয়। বিভিন্ন আমিনের রিপোর্ট দেখা, দৈনিক ক্যাশ বই সই করা, সদরের চিঠিপত্রের উত্তর লেখা, পাটোয়ারি ও তহসিলদারের আদায় হিসাব পরীক্ষা, নানাবিধ দরখাস্তের ডিগ্রি ডিসমিস করা, পূর্ণিয়া, মুঙ্গের, ভাগলপুর প্রভৃতি স্থানে নানা আদালতে নানা প্রকার মামলা চলছে। এই সকল স্থানের উকিল ও মামলার রিপোর্ট পাঠ ও তার উত্তর দেওয়া, আরও নানা প্রকার বড় ও খুচরো কাজ প্রতিদিন নিয়ম মতো না করলে 2-3 দিনে এত জমে যায়, তখন কাজ শেষ করতে প্রাণান্ত হয়ে ওঠে। ডাক আসার সঙ্গে সঙ্গে আবার এক রাশি কাজ এসে পড়ে। শহরের নানা ধরনের চিঠি, নানা ধরনের আদেশ, অমুক জায়গায় যাও, অমুকের সঙ্গে অমুক মহালের বন্দোবস্ত করো, ইত্যাদি। বেলা 3টের সময় জওহরলালের সাদা পাগড়ি রৌদ্রে চকচক করছে দেখা গেল। ম্যানেজার বাবু, আসুন, ডাক পেয়াদা এসেছে। ওই যে। অফিসের বাইরে এলাম। ইতিমধ্যে জওহরলাল আবার ঢিবি থেকে নেমে জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে। দূরে জঙ্গলের মধ্যে দীর্ঘ ঘাসের ও ঝাউবনের মধ্যে দিয়ে সে আসছে। আর অফিসের কাজে মন বসল না। সে কি আকুল প্রতীক্ষা! যে জিনিস যত দুষ্প্রাপ্য, মানুষের মনের কাছে তার মূল্য তত বেশি। এই কথা খুবই সত্য যে এই মূল্য মানুষের মন গড়া একটি কৃত্রিম মূল্য। প্রার্থিত জিনিসের সত্যকার উৎকর্ষ বা অপকর্ষের সঙ্গে এর কোনো সম্বন্ধই নেই। কিন্তু জগতের অধিকাংশ জিনিসের উপরেই একটা কৃত্রিম মূল্য আরোপ করেই তো আমরা তাকে বড় বা ছোট করি। জওহরলালকে কাছারির সামনে একটা অপরিসর বালুময় নাবাল জমির ওপারে দেখা গেল। আমি চেয়ার ছেড়ে উঠলাম। মোহরিবাবু এগিয়ে গেলেন। জওহরলাল এসে সেলাম করে দাঁড়ালো এবং পকেট থেকে চিঠির তাড়া বের করে মোহরিবাবুর হাতে দিল। আমারও খান 2 পত্র আছে, অতি পরিচিত হাতের লেখা।
চিঠি পড়তে পড়তে চারিপাশের জঙ্গলের দিকে চেয়ে নিজেই অবাক হয়ে গেলাম। কোথায় আছি? কখনো ভাবিনি এখানে কোনোদিন থাকবো। কলকাতার আড্ডা ছেড়ে এমন জায়গায় দিনের পর দিন কাটিয়ে দেব। একখানা বিলাতি ম্যাগাজিনের গ্রাহক হয়েছি, আজ সেইখানাই এসেছে। মোড়কের উপর লেখা উড়োজাহাজের ডাকে। জোনাকীর্ণ কলকাতা শহরের বুকে বসে ২০ শতাব্দীর এই বৈজ্ঞানিক আবিষ্কারের সুখ কি আদেও বোঝা যাবে? এখানে এই নির্জন বন প্রদেশে সকল বিষয়ে ভাববার ও অবাক হওয়ার অবকাশ আছে। এখানকার পারিপার্শ্বিক অবস্থা সেই অনুভূতি আনয়ন করে। যদি সত্য কথা বলতে হয়, জীবনে ভেবে দেখবার শিক্ষাও এইখানে এসেই পেয়েছি। কত কথা মনে জাগে, কত পুরনো কথা মনে হয়। নিজের মনকে এমন করে কখনো উপভোগ করিনি। এখানে সহস্র প্রকার অসুবিধের মধ্যেও সেই আনন্দ আমাকে যেন একটা নেশার মতো পেয়ে বসেছে দিনের পর দিন। অথচ সত্যি আমি এই প্রশান্ত মহাসমুদ্রের কোনো জনহীন দ্বীপে একা পরিত্যক্ত হইনি। বোধহয় ৩২ মাইলের মধ্যেই রেল স্টেশন। সেখানে ট্রেনে চড়ে ১ ঘন্টার মধ্যে পূর্ণিয়াও যেতে পারি, ৩ ঘন্টার মধ্যে মুঙ্গেরও যেতে পারি। কিন্তু প্রথমে তো রেলওয়ে স্টেশনে যাওয়াই বেজায় কষ্টকর। সেই কষ্ট স্বীকার করতে পারি যদি পূর্ণিয়া বা মুঙ্গের শহরে গিয়ে কিছু লাভ থেকে থাকে। এমনি দেখছি কোনো লাভই নেই। না আমাকে সেখানে কেউ চেনে, না আমি কাউকে সেখানে চিনি। কি হবে গিয়ে? কয়েক মাস সুখে দুঃখে কাটবার পর চৈত্র মাসের শেষ থেকে এমন একটা কাণ্ডের সূত্রপাত হলো যা আমার অভিজ্ঞতার মধ্যে কখনোই ছিল না। পৌষ মাসে কিছু কিছু বৃষ্টি পড়েছিল, তারপর থেকে ঘোর অনাবৃষ্টি দেখা গেল। মাঘ মাসে বৃষ্টি নেই, না ফাল্গুনে, না চৈত্রে, না বৈশাখে। তার সঙ্গে যেমন অসহ্য গ্রীষ্ম, তেমনই নিদারুণ জলকষ্ট। সাদা কথায় গ্রীষ্ম বা জলকষ্ট বললে এই বিভীষিকাময় প্রাকৃতিক বিপর্যয় স্বরূপ কিছুই বোঝানো যাবে না। উত্তরে আজমাবাদ থেকে দক্ষিণে কিষণপুর, পূর্বে ফুলকিয়া অরণ্য ও লবডুলিয়া থেকে পশ্চিমে মুঙ্গের জেলার সীমানা পর্যন্ত সারা জঙ্গলমহলের মধ্যে যেখানে যত খাল, ডোবা, কুণ্ডি অর্থাৎ বড় জলাশয় ছিল সব গেল শুকিয়ে। কুয়ো খুঁড়লেও জল পাওয়া যায় না। যদি বা বালির উনুই থেকে কিছু কিছু জল ওঠে, ছোট ১ বালতির জল কুয়ায় জমিতে ১ ঘন্টার ওপর সময় লাগে। চারিধারে হাহাকার পড়ে গিয়েছে। পূর্বে একমাত্র কুশি নদী ভরসা। সেটা আমাদের মহালের পূর্বতম প্রান্ত থেকে ৭-৮ মাইল দূরে বিখ্যাত মোহনপুরা রিজার্ভ ফরেস্টের উপারে। আমাদের জমিদারি ও মোহনপুরা অরণ্যের মধ্যে একটা ছোট্ট পাহাড়ি নদী নেপালের তরাই অঞ্চল থেকে বয়ে আসছে, কিন্তু বর্তমানে শুধু শুষ্ক বালুময় খাতে তার উপল ঢাকা চরণ চিহ্ন বিদ্যমান। বালি খুঁড়লে যেটুকু জল পাওয়া যায় তারই লোভে কত দূর গ্রাম থেকে মেয়েরা কলসি নিয়ে আসে। কিন্তু পাহাড়ি নদী, স্থানীয় নাম মিছি নদী, আমাদের কোনো কাজেই আসে না, কারণ আমাদের মহাল থেকে সেটা অনেকটাই দূরে। কাছারিতেও কোনো বড় ইদারা নেই। ছোট যে বালির পাতকুয়োটি আছে তা থেকে পানীয় জলের সংস্থান হওয়াই বিষম সমস্যার কথা হয়ে দাঁড়ালো। ৩ বালতি জল সংগ্রহ করতে গোটা দুপুর ঘুরে যায়। চারিধার যেন দাউ দাউ করে চলছে। মাঝে মাঝে আগুনের হলকার মতো
তপ্ত বাতাস সর্বাঙ্গ ঝলসিয়ে বয়ে যাচ্ছে। দ্বীপ্রহরের রৌদ্রের এ ভয়ানক রুদ্র রূপ কখনো দেখিনি, কল্পনাও করিনি। এক দিন পশ্চিম দিক থেকে বালির ঝড় বয়। কাছারি থেকে 100 গজ দূরের জিনিস ঘন বালি ও ধূলি রাশির আড়ালে ঢেকে যায়। কোনো কোনো দিন ঘণ্টাখানেক ধরে ছেঁকেও বালির ভেতর থেকে আধ বালতি তরল স্নানের জন্য আমার সামনে এনে ধরে। সেই ভয়ানক গ্রীষ্মে তাই তখন অমূল্য। একদিন দুপুরের পরে কাছারির পেছনে একটা হরিতকি গাছের তলায় স্বল্প ছায়ায় দাঁড়িয়ে আছি। হঠাৎ চারিদিকে চেয়ে মনে হলো দুপুরের এমন চেহারা কখনো তো দেখিনি, এই জায়গা থেকে চলে গেলে আর কখনো দেখতেও পাবো না। আজন্ম বাংলাদেশের দুপুর দেখেছি, জ্যৈষ্ঠ মাসের খররৌদ্র ভরা দুপুর দেখেছি, কিন্তু এই রৌদ্রমূর্তি তার নেই। সূর্যের দিকে চেয়ে দেখলাম একটা বিরাট অগ্নিকুণ্ড। ক্যালসিয়াম পুড়ছে, পুড়ছে হাইড্রোজেন, লোহা, নিকেল, কোবাল্ট, জানা অজানা শত শত রকমের গ্যাস ও ধাতু কোটি কোটি যোজন ব্যাসমুক্ত দীপ্ত ফার্নেসে একসঙ্গে পুড়ছে। তারই ধুধু আগুনের ঢেউ অসীম শূন্যের ইথারের স্তর ভেদ করে ফুলকিয়া অরণ্য ও লোধাই টোলার তৃণভূমিতে বিস্তীর্ণ অরণ্যে এসে লেগে প্রতি তৃণপত্রের শিরা উপশিরায় সব রসটুকু শুকিয়ে ঝামা করে দিক দিগন্ত ঝলসিয়ে পুড়িয়ে শুরু করেছে ধ্বংসের এক তাণ্ডব লীলা। গ্রীষ্ম দুপুরে কোনো দিনও এখানে নীল আকাশ দেখলাম না। তাম্রাভ শূন্য, একটি চিল শকুনিও নেই। পাখির দল দেশ ছেড়ে পালিয়েছে। এই উত্তাপকে অগ্রাহ্য করে সেই হরিতকি তলায় দাঁড়িয়ে রইলাম কতক্ষণ। কাছারি থেকে 3 মাইল দূরে একটি বনে ঘেরা ক্ষুদ্র কুণ্ডিতে সামান্য একটু জল ছিল। কুণ্ডিটাতে গত বর্ষার জলে খুব মাছ হয়েছিল বলে শুনেছিলাম। খুব গভীর বলে এই অনাবৃষ্টিতেও তার জল একেবারে শুকিয়ে যায়নি। কিন্তু সে জলে কাহারও কোনো কাজ হয় না। প্রথমত তার কাছাকাছি অনেক দূর নিয়ে কোনো মানুষের বসতি নেই। দ্বিতীয়ত জল ও তীরভূমির মধ্যে কাদা এত গভীর যে কোমর পর্যন্ত বসে যায়। কলসিতে জল পুরে পুনরায় তীরে উত্তীর্ণ হওয়ার আশা বড়ই কম। আরেকটি কারণ এই যে জলটা খুব একটা ভালো নয়, স্নান বা পানের আদৌ উপযুক্ত নয়। জলের সঙ্গে কি জিনিস মেশানো আছে তা জানি না, কিন্তু কেমন একটা অপ্রীতিকর ধাতব গন্ধ। একদিন সন্ধেবেলা পশ্চিমী বাতাস ও উত্তাপ কম পড়ে গেলে ঘোড়ায় বের হয়ে ওই কুণ্ডিটার পাশে উঁচু বালিয়াড়ি ও বন ঝাউয়ের জঙ্গলের পথে উপস্থিত হয়েছি। পিছনে গ্রন্থ সাহেবের সেই বটগাছটার আড়ালে সূর্য অস্ত যাচ্ছিল। কাছারির জল কিছুটা বাঁচাবার জন্য ভাবলাম এখানে ঘোড়াটাকে একবার জল খাইয়ে নি। যত কাদাই হোক ঘোড়া ঠিকই উঠতে পারবে। জঙ্গল পার হয়ে কুণ্ডির ধারে গিয়ে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। কুণ্ডির চারিধারে কাদার উপর 8-10টা ছোট বড় সাপ, অন্যদিকে 3টি প্রকাণ্ড মহিষ একসঙ্গে জল খাচ্ছে। সাপগুলি প্রত্যেকটি বিষাক্ত। মহিষ দেখে মনে হলো এ ধরনের মহিষ আর কখনো দেখিনি। প্রকাণ্ড একজোড়া শিং, গায়ে লম্বা লোম, বিপুল শরীর। কাছেও কোনো লোকালয় বা মহিষের বাথা নেই। তবে এ মহিষ এলো কোথা থেকে ঠিক বুঝে উঠতে পারলাম না। ভাবলাম খাজানার ফাঁকি দেবার উদ্দেশ্যে কেউ লুকিয়ে হয়তো জঙ্গলের মধ্যে কোথাও বা বাথান করে থাকে। কাছারির কাছাকাছি এসেছি মুনেশ্বর সিং চাকলাদারের সঙ্গে দেখা। তাকে কথাটা বলতেই সে চমকে উঠল। বলেন কি হুজুর, হনুমানজি খুব বাঁচিয়ে নিয়েছেন আজ আপনাকে। ও পোষা ভৈঁস নয়,
ও হলো আড়ন, বুনো ভৈঁস হুজুর। মোহনপুরা জঙ্গল থেকে জল খেতে এসেছে। এই অঞ্চলে কোথায় জল নাই, ও জল কষ্টে পড়ে এসেছে। কাছারিতে তখনই কথাটার রাষ্ট্র হয়ে গেল। সকলেই এক বাক্যে বলতে লাগলো, খুব জোর বেঁচে গিয়েছেন হুজুর। বাঘের হাতে পড়লে বরং রক্ষা পাওয়া যায়, বুনো মহিষের হাতে পড়লে আর নিস্তার নেই। আর এই সন্ধেবেলা নির্জন জায়গায় যদি একবার আপনাকে ওরা তাড়া করত, ঘোড়া ছুটিয়ে নাকি বাঁচতে পারা যেত না। তারপর থেকে জঙ্গলে ঘেরা ওই ছোট্ট কুণ্ডিটা বন্য জানোয়ারের জলপানের একটা প্রধান আড্ডা হয়ে দাঁড়ালো। অনাবৃষ্টি যত হতে লাগলো, রৌদ্রের ক্রমবর্ধমান প্রখরতায় দিক দিগন্তের দাবদাহ যত প্রচণ্ড হয়ে উঠতে লাগলো, খবর আসতে লাগলো সেই অঞ্চলের মধ্যে কুণ্ডিতে লোকে বাঘকে জল খেতে দেখেছে, বন্য মহিষকেও দেখেছে, দেখেছে হরিণের পালকে, নীলগাইকে, বুনো শুয়োর তো আছেই। এই শেষের দুই প্রকার জানোয়ার এই অঞ্চলে অত্যন্ত বেশি। আমি নিজে আরেক দিন জ্যোৎস্নার রাতে ঘোড়ায় করে কুণ্ডিতে যাই শিকারের উদ্দেশ্যে। সঙ্গে ৩-৪ জন সিপাহীও ছিল, ২-৩টি বন্দুকও ছিল। সেই রাত্রে যা দৃশ্য দেখেছিলাম তা জীবনে ভোলার নয়। তা বুঝতে হলে কল্পনায় ছবি এঁকে নিতে হবে এক জনহীন জ্যোৎস্নাময়ী রাত্রি ও একটি বিস্তীর্ণ বনপ্রান্তরের। আরও কল্পনা করে নিতে হবে সারা বনভূমি ব্যাপী এক অদ্ভুত নিস্তব্ধতার। কুণ্ডিতে প্রায় নিঃশব্দে জল খাচ্ছে একদিকে 2টি নীলগাই, অন্যদিকে 2টি হায়না। নীলগাই 2টি একবার হায়নাদের দিকে চাইছে, হায়নারা একবার নীলগাই 2টির দিকে চাইছে। অমন করুণ দৃশ্য কোনোদিনও দেখিনি। দেখেও সেই পিপাসার্ত বন্য জন্তুদের নিরীহ শরীরে অতর্কিতে গুলি মারবার প্রবৃত্তি হলো না। এদিকে বৈশাখও কেটে গেল, কোথাও এক ফোঁটা জল নেই। এই সুবিস্তীর্ণ বনপ্রান্তরের মাঝে মাঝে লোকে দিক হারিয়ে আগেও পথ ভুলে যেত। এখন এসব পথহারা পথিকদের জলাভাবে প্রাণ হারাবার সমূহ আশঙ্কা হয়ে দাঁড়াল। কারণ ফুলকিয়া অরণ্য থেকে গ্রান সাহেবের বটগাছ পর্যন্ত বিশাল তৃণভূমির মধ্যে কোথাও এক বিন্দুও জল নেই। এক আজটা শুষ্ক প্রায় কুণ্ড যেখানে আছে, অনভিজ্ঞ দিকভ্রান্ত পথিকদের পক্ষে সেসব খুঁজে পাওয়া সহজ নয়। একদিনের ঘটনা বলি। সেদিন বেলা 4টের সময় অত্যন্ত গরমে কাজে মন বসাতে না পেরে কি একখানা বই পড়ছি, এমন সময় রামবিরিজ সিং এসে সেলাম করে দাঁড়াল। কাছারির পশ্চিম দিকে উঁচু ডাঙার উপরে একজন অদ্ভুত ধরনের পাগল লোককে নাকি দেখা যাচ্ছে। সে হাত পা নেড়ে দূর থেকে কি যেন বলছে। বাইরে গিয়ে দেখলাম সত্যই দূরের ডাঙাটার উপরে কে একজন দাঁড়িয়ে আছে। মনে হলো মাতালের মতো টলতে টলতে লোকটা এদিকেই আসছে। কাছারি শুদ্ধ লোক জড়ো হয়ে সেদিকে হাঁ করে চেয়ে আছে দেখে আমি 2 জন সেপাই পাঠিয়ে দিলাম লোকটাকে এখানে আনতে। লোকটাকে যখন আনা হলো দেখলাম তার গায়ে কোনো জামা নেই, পরনে মাত্র একখানা ফর্সা ধুতি, চেহারা ভালো, রং গৌরবর্ণ, কিন্তু তার মুখের আকৃতি অতি ভীষণ। গালের 2 কষ বেয়ে ফেনা বের হচ্ছে, চোখ দুটি জবা ফুলের মতো লাল, চোখে উন্মাদের মতো দৃষ্টি। আমার ঘরের দাওয়ায় একটা বালতিতে জল ছিল, তাই দেখে সে পাগলের মতো ছুটে বালতির দিকে এলো। মুনেশ্বর সিং চাকলাদার ব্যাপারটা বুঝতে পেরে তাড়াতাড়ি বালতিটা সরিয়ে নিল। তারপর তাকে বসিয়ে হাঁ করিয়ে দেখা গেল জিভটা ফুলে বিভৎস ব্যাপার হয়েছে। অতি কষ্টে জিভটা মুখের এক পাশে সরিয়ে রেখে একটু একটু করে তার মুখে জল দিতে দিতে প্রায় আধ ঘন্টা পরে লোকটা খানিকটা সুস্থ হল। কাছারিতে লেবু ছিল, লেবুর রস
ও গরম জল এক গ্লাস তাকে খেতে দিলাম। ক্রমে ঘণ্টাখানেক পরে সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। শুনলাম তার বাড়ি পাটনাতে। গালার চাষ করবার উদ্দেশ্যে সে এ অঞ্চলে কুলের জঙ্গলের অনুসন্ধান করতে পূর্ণিয়া থেকে রওনা হয়েছে প্রায় 2-3 দিন আগে। তারপর দুপুরের সময় আমাদের মহালে ঢুকেছে এবং একটু পরেই দিগ্ভ্রান্ত হয়ে পড়েছে। কালকের ভীষণ উত্তাপে ও গরম পশ্চিমী বাতাসের দমকার মধ্যে সারা বিকেল ঘুরেছে। কোথাও এক ফোঁটা জল পায়নি, একটা মানুষের সঙ্গেও দেখা হয়নি। রাতে অবসন্ন অবস্থায় একটা গাছের তলায় শুয়েছিল, আর সকাল থেকে আবার ঘোরা শুরু হয়েছে। মাথা ঠান্ডা রাখলে সূর্য দেখে দিক নির্ণয় করা হয়তো তার পক্ষে খুব একটা কঠিন হতো না। অন্তত পূর্ণিয়াও সে ফিরে যেতে পারত, কিন্তু ভয়ে দিশেহারা হয়ে একবার এদিক একবার ওদিক ছুটোছুটি করেছে আজ সারা দুপুর। তার উপর খুব চিৎকার করে লোক ডাকবার চেষ্টাও করেছে, কিন্তু কোথায় লোক? ফুলকিয়া বৈহারের কুলের জঙ্গল যেদিকে রয়েছে সেদিক থেকে লবটুলিয়া পর্যন্ত 10-12 বর্গমাইল ব্যাপী বনপ্রান্তর, সম্পূর্ণ জনমানব শূন্য। এ অবস্থায় দৈবক্রমে আমাদের কাছারির হনুমানের ধ্বজার লাল নিশানাটা দূর থেকে তার চোখে না পড়লে লোকটা আজ বেঘরে মারা পড়ত। একদিন ওই ঘোর উত্তাপ ও জলকষ্টের দিনে ঠিক দুপুরবেলা সংবাদ পেলাম নৈরিত কোণে মাইলখানেক দূরের জঙ্গলে ভয়ানক আগুন লেগেছে এবং সেই আগুন কাছারির দিকে অগ্রসর হয়ে আসছে। সবাই মিলে তাড়াতাড়ি করে বের হয়ে দেখলাম প্রচুর ধূমের সঙ্গে রাঙা অগ্নিশিখা লকলক করে বহু দূর আকাশে উঠছে। সেদিন আবার দারুণ পশ্চিমে বাতাস, লম্বা লম্বা ঘাস ও ঝাউবনের জঙ্গল সূর্যতাপে অর্ধশুষ্ক হয়ে বারুদের মতো হয়ে আছে। এক একটা স্ফুলিঙ্গ পড়া মাত্র গোটা ঝাড় জ্বলে উঠছে। সেদিকে যত দূর দৃষ্টি যায় ঘন নীলবর্ণ ধূমরাশি, অগ্নিশিখা আর চটচটে শব্দ। ঝড়ের মুখে পশ্চিম থেকে পূর্ব দিকে বাঁকা আগুনের শিখা ঠিক যেন ডাক গাড়ির বেগে ছুটে আসছে আমাদের কয়খানা খড়ের বাংলোর দিকে। সকলেরই মুখ শুকিয়ে গেল। এখানে থাকলে তো আপাতত আগুনে ঝলসেই মরতে হবে, দাবানল তো এসেই পড়ল। ভাববার আর সময় নেই। কাছারির দরকারি কাগজপত্র, তহবিলের টাকা, সরকারি দলিল, ম্যাপ সর্বস্ব মজুদ। এ বাদে আমাদের নিজেদের ব্যক্তিগত জিনিস যার যার তো আছেই, এ সবই তো চলে যাবে। আগুন 20 মিনিটের মধ্যে এসে পড়ল। এরপর ঠিক কি হলো জানতে হলে অবশ্যই শুনতে হবে আরণ্যকের 2য় পর্ব। কেমন লাগলো আরণ্যকের প্রথম পর্ব? ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল এসো গল্প করি প্রাইমকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেক সপ্তাহে আসতে চলেছে আরণ্যকের একটি করে এপিসোড। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে রিতম, অবিনাশ এবং মটুকনাথ পাঁড়ের চরিত্রে সায়ক আমান, রাজু পাঁড়ের চরিত্রে তমাল, ধাওতাল সাহুর চরিত্রে সৌভিক, যুগল প্রসাদ এবং ভেঙ্কটেশ্বর প্রসাদের চরিত্রে শুভ, কুন্তা এবং মুঞ্চির চরিত্রে সমৃদ্ধি, রাজা তবরু পান্নার চরিত্রে ইভান, রাজকন্যা ভানুমতির চরিত্রে পূজা, নন্দলাল ওঝা এবং ধাতুরিয়ার চরিত্রে আমি পড়েন। ভাষান্তর, পর্ব পরিকল্পনা এবং সাউন্ড ডিজাইনিংয়ে প্রীতম। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।